শুরু হচ্ছে তত্ত্বমসী অনুষ্ঠান। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार, शुभ सन्ध्या। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে ইয়ং সোলজার্স অফ স্বামীজি আয়োজিত দ্বি-সাপ্তাহিক শিক্ষামূলক ভাষণের অনুষ্ঠান তত্ত্বমসী। উপস্থিত সকলকে আমরা স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক ও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারক ডক্টর শুভব্রত ধর মহাশয়। তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ হবে ঘরোয়া আড্ডায় বিবেকানন্দ। অনুরোধ, বক্তব্য চলাকালীন শ্রোতারা কেউ মাইক্রোফোন ও ভিডিও অন করবেন না। আলোচনা শেষে বিষয়কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বক্তার বক্তব্য শেষে। এখন অনুষ্ঠানের শুভ সূচনা করছেন পবিত্র বৈদিক শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে যুব সৈনিক শ্রী পিনাকি মণ্ডল। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম শন্নো মিত্র সংবরুণঃ শন্নো ভবত্তর্যমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्चिमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं स्वस्तुनुभिः व्यासेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्ष अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो वस्त्वग्नये नमः पृथिव्यै नमः औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छयोरवृणीमहे गातुयज्ञाय गातुयज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः
स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो वस्तु द्विपदे सञ्चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतङ्गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। একদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে হাসি ঠাট্টা গল্প মজা আড্ডায় ব্যস্ত। ঠাকুর হুঁকা টানতে থাকেন। হঠাৎ তার হুঁকা নিয়ে নরেন্দ্রনাথের মুখে ধরেন। তারপর সেই হুঁকা আবার ঠাকুর চেয়ে নেন নিজে ধূমপান করবেন বলে। নরেন্দ্রনাথ সংকোচ বোধ করেন। ঠাকুর তো তাঁর গুরু, গুরুকে শিষ্যের উচ্ছিষ্ট দেওয়া ঠিক নয়। তার সংকোচ দেখে ঠাকুর আনন্দে বলে ওঠেন, দে হুঁকা। ওরে, আমি আর তুই কি আলাইদা? অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ একই সত্তার পৃথক রূপ মাত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধু রাম, শুধু কৃষ্ণ নন, তিনি রাম ও কৃষ্ণ, আবার তিনি বিবেকানন্দ। এইরকম নানা কথা কাহিনী ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা শুনব ডক্টর শুভব্রত ধর মহাশয়ের কাছ থেকে। তিনি অ্যাসোসিয়েট মেম্বার অফ রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামের, পোস্ট ডক্টরেট ফেলো SSU, মেম্বার অফ IPAC নীতি আয়োগ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডক্টর ধর মাতৃমন্দির জয়রামবাটির শতবর্ষের ইতিহাস লেখার দায়িত্ব পেয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে। এছাড়াও তিনি বিবেকানন্দ গবেষক। তিনি ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করেন। কলকাতার মধ্যে সব থেকে বেশি ছাত্রছাত্রীর শিক্ষক তিনি। কত যুব ভাই বোনদের স্বামীজিকে জানার উৎসাহ তিনি দিচ্ছেন। বহু ছাত্র ছাত্রী যুব ভাই বোনদেরকে স্বামীজির আদর্শে জীবন গঠন করার ও তার আদর্শে কাজ করার তিনি প্রেরণা যোগাচ্ছেন। এমন একজনকে পেয়ে আজ আমরা ধন্য। এখন শুরু হচ্ছে ঘরোয়া আড্ডায় বিবেকানন্দ। ডক্টর শুভব্রত ধর মহাশয়, স্যারকে অনুরোধ তার বক্তব্য শুরু করার জন্য। প্রথমত বলি, এই ঘরোয়া আড্ডায় স্বামী বিবেকানন্দ এই টাইটেলটা আমি সুমনকে বলি। এখানে সবারই মোটামুটি বয়স আশা করি সেই 30-এর মধ্যেই। কেউ 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 হয়তো একটু বয়স্ক আছেন, হয়তো আমি ঠিক জানি না, কিন্তু সবারই মন হয়তো সেরকম 30-এর মধ্যেই আটকে আছে, বা সবাই হয়তো খুব যুব একটা ভাব নিয়ে এখানে বসে আছেন। আর খুব ভালো লাগছে যে এরকম একটা যান্ত্রিক মাধ্যমে প্রায় 40 জন বা 50 জনের বেশি এরকম 2 সপ্তাহ একবার করে বসা হয়। ইট টেকস মি ব্যাক টু মাই কলেজ ডেজ, যেখানে আমরাও একসাথে বসতাম। আমরা 8-9 জন বন্ধু ছিলাম, এবং তার মধ্যে 4-5 জন আবার রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেছে। আমরা যখন, আমার বয়স এখন 38-39, তো আমি যখন কলেজ লাইফে পড়তাম, BHU-তে পড়তাম, আমি ছোটবেলা থেকেই সেন্ট জেভিয়ার্সে পড়ে বড় হয়েছি। তারপরে বারুইপুরে আসা, এবং এখানে এসে মনে হয় যে একটা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে একটা ভাবতরঙ্গ তৈরি হোক। আর ছাত্রছাত্রীরা মিলে, আমরা সবাই মিলে ঠাকুরমা স্বামীজির এরকম পাঠ আলোচনা করতাম, বুঝলে, সবাই মিলে করতাম। তো এটা এত গাঢ় হয়, এত গভীর হয়।
আর এখানে অনেকেই আছে যারা স্বামী বিবেকানন্দ পড়তে পড়তে বা ঠাকুরের কথা পড়তে পড়তে মনে এক দুবার এরকম ভাব এসছে, ধুর শালা কিসের সংসার, সব ফেলে চলি। তো আমাদেরও তখন সেরকম তীব্র ভাব ছিল। আর আমরা খুব লাকি ছিলাম যে আমরা এমন একটা যুগে ছিলাম যেখানে স্মার্টফোনটা ছিল না আমাদেরকে সবসময় আনস্মার্ট করে দেওয়ার জন্য। তাই আমরা অনেক কিছু ইনফরমেশন রাখতাম না, নিজেদের প্রতি একটা অনুভূতি রাখতাম। গাল গপ্প আলোচনা হইচই বন্ধুদের মধ্যে যা কিছু হতো ওই ঠাকুরমা স্বামীজির ছবিকে মাঝখানে রেখে। রেজাল্টটা হলো 25-26 বয়স যখন সবার হতে আরম্ভ করলো, চাকরি বাকরি সবাই একটু পেতে আরম্ভ করলো, সবাই আস্তে আস্তে সেই সেই যে বয়সটা পেরিয়ে গিয়ে যখন একটা একটা সংসারে প্রবেশ করতে হবে এরকম একটা ব্যাপার এলো, তখন দেখা গেল যে চাকরি বাকরিতে সুযোগ পেয়েও কিছুদিন আর কি মানে আর কি চাকরি টাকরি করেও কয়েকজন আবার ছেড়ে চলে দিল, মানে একদম সংসার ছেড়ে চলে গেল। অভিষেক ছা, ওর এখন স্বামী নিমেষানন্দ, ও এখন খুব সম্ভবত লাস্ট খবর পেলাম হায়দ্রাবাদে আছে। তার আগে যখন ও সেলাই ছিল আর যখন আমার বাবা মা হয় গত দীর্ঘদিন ওর সাথে আমার অনেক কথা হতো। তারপরে দিব্যেন্দু, জয়ন্ত, কাশিতে আছে একজন, আমার একজন ছাত্র শঙ্কর, সে মঠে ছিল দীর্ঘদিন, তারপরে একটা অলৌকিক উপায় শরীর ছাড়ে। এসব হয়েছে আমাদের চারিদিকে। তাই জন্য যখন এই এই যে সবাই একসাথে বসে আছি, ঠাকুরমা স্বামীজির কথা হচ্ছে, অ্যান্ড আই ওয়াজ ফলোইং, হ্যাঁ, বিবেকানন্দা স্বামীজিকে নিয়ে ইয়ং সোলজার্স অফ স্বামী বিবেকানন্দ মানে আর কি গ্রুপটার যে প্রচেষ্টা, এটা আমাকে পার্থপ্রতিম বলে আমার এক ছাত্র বলেছিল যে দাদা সুমন বলে একজন আছে, আমি সুমনকে কম বেশি চিনি। তো তখন বললো এরকম আছে, তুমি যদি একটু বলো। আমার হচ্ছে ক্লাস ছিল, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, স্বামীজির কথা বলবো না, আলোচনা হবে আড্ডায়। তো ওই জন্য আমি সুমনকে বললাম যে ঘরোয়া আড্ডায় বিবেকানন্দ। কেন কি, স্বামী বিবেকানন্দ আমার কাছে, আমি জানি না অন্যদের কাছে কেমন কি, আমার কাছে স্বামীজি একদম বন্ধুর মতন, দাদার মতন। আমার যখনই যা সমস্যা হয়েছে, যখনই ভালো লাগেনি, ছবির সামনে দাঁড়িয়েছি, হরহরিয়ে প্রবলেম গুলো বলে চলে গেছি, এবং দেখছি কোথাও না কোথাও ঠিক সলভ হয়ে গেছে। বা স্বামীজির কোনো একটা বইয়ের পাতা খুলেছি টু ফাইন্ড আউট আ সলিউশন, এন্ড আই স দ্য সলিউশন ইজ জাস্ট রাইট দেয়ার। আসলে বিবেকানন্দ এত পজিটিভ, তার কথাবার্তার মধ্যে এত পজিটিভিটি, যে স্বামীজির যে কোনো লাইন পড়লেই মনে হয় ওরে বাবা এই তো সমস্যা সমাধানটা আছে। এই যে হরি মহারাজ বলতেন না, হরি মহারাজ মানে এখানে যারা একেবারেই নতুন বলে রাখি, শ্রীরামকৃষ্ণের পার্ষদ ব্রহ্মজ্ঞানী ঋষি, গীতার এক একটি শ্লোকের উপরে ধ্যান করে উপলব্ধি না করলে তারপরে আরেকটি শ্লোকে যেতেন না। সেই আর কি হরি মহারাজ স্বামী দুরিয়ানন্দ একদম অ্যানেস্থেসিয়া ছাড়া আর কি অপারেশন করতেন। কাশিরাম কৃষ্ণ মিশনে যখন অপারেশন হচ্ছে, কার্বঙ্কল হচ্ছে পিঠে বড় বড়, তখন আর কি ডাক্তার এসেছে, বলছে আমি অপারেট করব, কি অসম্ভব যন্ত্রণা, ওই ফোড়ার যন্ত্রণা, আবার কার্বঙ্কল মানে ওইরকম 5-6টা এরকম আছে ফোড়া, মাঝখানটা বড় মুখ, ও অসহ্য যন্ত্রণা। তো উনি তখন বলছেন তুমি অপারেট করবে ডাক্তার, ঠিক আছে দাঁড়াও আগে আমি আমার শরীর থেকে মনটা তুলে নিই। তো ডাক্তার ভাবছে একই বিদ্যা রে বাবা, শরীর থেকে মন তুলে দিই মানে আমি তাহলে অ্যানেস্থেটিক মানে আমি কোনো রকমের অজ্ঞান করার বা ওই জায়গাটা অবশ করার কিছু, বলছে না কিছু করতে হবে না। তারপরে যখন আবার হচ্ছে, ডাক্তার অবাক হয়ে দেখছে মুখে কোনো বিকার নেই, ব্যথার কোনো রকমের চিহ্ন মাত্র নেই, অপারেশন হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে যখন এরকম আবার ডাক্তার এসছেন, ড্রেসিং হচ্ছে, ব্যান্ডেজটা খুলেছে, একটু চামড়া কোথাও হয়তো ছিল লেগে, কাঁচি দিয়ে কাটতে গেছে, আ আ বলে চিৎকার করে উঠেছেন হরি মহারাজ। তখন সেই স্বামী তুরীয়ানন্দ তখন বলছি মা আমি কি অন্যায় করে ফেললাম নাকি কিছু? বলছে না না তুমি তো বলবে যে তুমি অপারেট করতে চলেছো, তাহলে দাঁড়াও আমি আগে আমার শরীর থেকে মনটা তুলে নি। এই রকমের সাধু, ঠিক আছে হরি মহারাজ। তো হরি মহারাজ বারবার স্বামীজি সম্বন্ধে বলতেন যে এমন একজন আমাদের মধ্যে এসেছেন, যাকে দেখে মনে হয়েছে তিনি আমাদের মধ্যেই আছেন, স্বামীজি আমাদের মধ্যেই আছেন। অথচ অথচ স্বামীজি চলে যাওয়ার পরে যেন হচ্ছে মনে ওরে বাবা কে এসেছিল, যেন সেই চাঁদের ছায়া পড়েছে জলের ওপরে, আর মাছগুলো চাঁদের ছায়া নিয়ে খেলা করছে, চাঁদের আর কি প্রতিবিম্ব নিয়ে খেলা করছে। পরে আর কি সকালবেলা হলো চাঁদটা নেই, তখন সব বাচ্চা বাচ্চা মাছেরা বলছে মা কে কে ছিল আমাদের বন্ধুর মতন খেলেছি, বলছে ও চাঁদ, তার আর কি প্রতিবিম্ব পড়েছে। এখন যখন আমরা কথাগুলো পড়ি, তখন মনে হয় যে খোদ স্বামীজির সাথে যারা খেলেছেন, কথা বলেছেন, আড্ডা দিয়েছেন, হই হুল্লোড় করেছেন, কুস্তি লড়েছেন, ঝগড়া করেছেন, এর থালা ওর থালা থেকে খেয়েছেন, কোলে শুয়েছেন, হয়তো হয়তো মানে পিঠে আর কি চাপড় দিয়ে বলছে কি নরেন তোফা হচ্ছে, এরকম করেছেন, তারাও ঠাকুরমা স্বামী মানে স্বামীজি গত হওয়ার পরে বলেছেন যে হি ওয়াজ নট ওয়ান অ্যামাং আস, ও আমাদের মধ্যে একজন ছিল না। সেই হরি মহারাজ এর আমি লেখায় পড়েছি, আর এটা প্রত্যেকে এখানে যারা এরকম, নামটা খুব সুন্দর, ইয়াং সোলজার্স, যুব সৈনিক স্বামীজির, ঠিক আছে। তো তারা প্রত্যেকে মানে আর কি অনুভব করেছে যে বিবেকানন্দ পড়লে, হ্যাঁ হরি মহারাজ বলছে না যে শুয়ে আছি জ্বর গায়ে নিয়ে, যখন প্রথম একটা পাতা পড়া শুরু করলাম আস্তে আস্তে গলার আওয়াজ বাড়ছে, তারপরে যেন খাট থেকে নেমে হাঁটতে আরম্ভ করলাম, কোথায় জ্বরটা সব পালিয়ে গেছে। তো
তো স্বামীজি পড়লে এরকম বরাবর হতো, বারবার এরকম ভাব। আমি না, যেহেতু ওই জন্য আমি আজকে ঘরোয়া আড্ডায় এরকম বিবেকানন্দ বলে একটা, আমি জানি না এটা এটা আর রেকর্ড হয় কিনা, আরো লোকে ইউটিউবে শুনবে কিনা, কিন্তু শুনলে যেন শোনে যে এরকম 40-50 জন যুবক যুবতীরা একসাথে বসেছে, তারা গল্প করছে, মজা করছে, হই হুল্লোড় করছে। কেন কি, আমি কিছুক্ষণ পরে প্রশ্ন উত্তর হবে আর ব্যাপারটা পুরো ঘরোয়ার মতন হয়ে যাবে। কিন্তু এইগুলোই লোকে আজকাল শোনে, এই প্রচুর কথা, এই যে বেদান্তের কথা, বেদের কথা, ভগবান আছে, মুক্তি লাভ করতে পারি না, আত্মমুক্তি পরে, আগে নিজেকে উপলব্ধি করার চেষ্টা, আমি কে এটা আর কি বোঝার আগে সবচেয়ে বড় হচ্ছে যে স্বামীজিকে একটু পড়ে নেওয়া, স্বামীজির গল্পগুলো একটু জেনে নেওয়া। আর স্বামীজির গল্প পড়লে ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা, সেগুলো নিয়ে যদি পড়াশোনা করা শুরু করে, আবার যদি ভাবতে আরম্ভ করে, যেমন ভাবো, আমি বলতে বলতে আমার একটা কথা মাথায় চলে এলো। এই দুদিন আগে আমরা আড্ডা দিচ্ছিলাম, আমি আটপুরে গিয়েছিলাম এবং আমরা আড্ডা দিচ্ছিলাম। সেখানে গদাধর অভ্যুদয় প্রকল্পের কাজ হচ্ছে, 300 জন বাচ্চা একেবারে নিঃস্ব, তাদের আর কি ফ্যামিলিতে সেরকম টাকা পয়সা নেই, খুব দরিদ্র, বাবারা মদ টদ খেয়ে পড়ে থাকে, লটারির এখন তো হিড়িক লেগেছে গ্রামগঞ্জে, আর কি বলা যায়। তারপরে তারা সেরকম ভাবে সংসারের প্রতি মনোনিবেশও করে না, আর মায়েরাও সেরকম শিক্ষিত না, মানে সেরকম প্রথাগত ভাবে তারা শিক্ষা পায়নি। তো সেই রকম বাড়ির সব মেয়েরা, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজরা তাদের তাদের ব্লাড টেস্ট করাচ্ছে, তাদের যদি অ্যানিমিয়া হয় তাহলে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, কি অপূর্ব ভাবে তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, পড়াশোনা, আবৃত্তি, তারপরে নাচ টাচ শেখানো হচ্ছে। তো সেখানে যখন গেছি, তখন যখন ওখানকার স্বামীজি মহারাজের সাথে কাজ, মানে কথা হচ্ছে, তখন মহারাজ বলছেন যে আধুনিক কালে আরো অনেক ছেলেরা আসছে, দেখা যাচ্ছে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, তারা হয়তো অর্থ নিয়ে কম আসছে, কিন্তু যাদের বয়স 50-এর নিম্নে, কারো কারো বয়স হয়তো 25-26, সদ্য সদ্য চাকরি পেয়েছে, তারা চলে এসছে। ঠিক বলছে মহারাজ, এই সব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি বলুন। এবং প্রত্যেকে এরকম দেখছি, অনেক সংখ্যক ছেলেরা হয়তো এদিক ওদিক আড্ডা মারছে, এখানে রকে বসে, ঠিক আছে, তার কথাটা আলাদা, কিন্তু বলছে যারা যারা কাজ করার জন্য এগিয়ে আসছে, তারা সব এজ, সব 25 থেকে 30 বছর, 33 বছর বয়স, এরকম একটা সময়। আর এইসব শুনে যখন আমরা বন্ধু বান্ধবরা যখন আটপুর থেকে ফিরছি, তখন আমরা আড্ডা মেরে বলছি, দেখ, 2030 সালে ভারতবর্ষের যুব সংখ্যার মানে পার্সেন্টেজটা হবে 76%, মানে 100 জনের মধ্যে 76 জন যুবক, মানে ইন্ডিয়া উইল বি আ ফ্রেশ ব্লুমিং অ্যান্ড ইয়াং কান্ট্রি। একেবারে কম বয়সী ছেলেদের টকবগিয়ে ফুটছে, কত সম্ভাবনা। এবং সেই সময় এই যে নতুন ভাব, নতুন আদর্শ কাকে দেখে উঠবে, স্বামীজিকে দেখেই জাগবে। এবং আমরা যারা এই যে ইয়াং সোলজার্স অফ বিবেকানন্দার মতন যারা যারা আছে, উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি অন আস। প্রথমত স্বামীজিকে পড়া, প্রচন্ড ভালোবেসে তাকে আপন করে নেওয়া। যত দিন বড় হচ্ছে তত বুঝতে পারছি বিবেকানন্দের আদর্শ একেবারে পুঙ্খানুপুঙ্খ ফলো করা ইম্পসিবল, চেষ্টা প্রতিনিয়ত চলছে, ওই লড়াইটাই আসল চলছে। কিন্তু স্বামীজি একটু পড়ে, যারা যারা যে ফিল্ডে আছে, গল্পের মাধ্যমে, ঘরোয়া আড্ডার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, যে যেভাবে পারছে একটু ঠাকুরমা স্বামীজির কথা হতে 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 আস্তে আস্তে এই দুর্দান্ত আদর্শটা যদি সর্বত্র প্রচারিত, বা অন্তত মানুষের মধ্যে এই বোধটুকুনি থাকে, তাহলে অনেস্টি লেভেলটা অনেক ইনক্রিজ করবে। তো পড়তে পড়তে ওই যে একটা ছোট গল্পটা মাথায় আসছিল, আমরা বন্ধুদেরকে বলছিলাম যে দেখ, এরকম একটা ভাবনা চিন্তায় বলছিলাম যে দেখ, স্বামীজি হরি মহারাজকে, বাবুরাম মহারাজকে, যেহেতু আমরা আটপুর থেকে ফিরছিলাম, আমি বলছিলাম দেখ, আমরা বন্ধুদের মধ্যে আড্ডা মারছিলাম, বলছিলাম দেখ, স্বামীজি বাবুরাম মহারাজকে ভাবের ঘোরে, হ্যাঁ, ঠাকুরের জন্মতিথি আর ভাবের ঘোরে পুরনো মঠের আর কি মন্দিরে উঠে, তখন সেই ওখান থেকে মঠের যে রেগুলেশনস গুলো ছিল লেখা, সেই খাতাটাকে বার করলেন, বার করে ভাবের ঘোরে একেবারে বাবুরাম মহারাজকে বলছে যে খোল খোল। বাবুরাম মহারাজ খুলেছে, দিয়ে বলছে এখানে কি লেখা আছে, এরকম একটা ভাব, বলছে এখানে সব রুলস এন্ড রেগুলেশন গুলো তো মানে আর কি আছে লেখা। স্বামীজি বলছে কিচ্ছু করতে হবে না, পুরো ভাবের করে, কিন্তু স্বামীজি বলছে কিচ্ছু করতে হবে না, শুধু তোরা দাগা বুলো, দাগা বুলো, মানে আমি যা রুলস এন্ড রেগুলেশন করে দিয়ে গেলাম, তার উপরে শুধু দাগা বুলো, মানে নতুন কিছু করতে হবে না, স্বামীজি শুধু দাগা বুলো। দিয়ে বলছে তারা আসছে, তারা আসছে, যারা আমার কাজ করবে তারা আসছে, 4-5 জেনারেশন পর তারা আসবে, প্লাবন ঘটাবে, জানি না, নিশ্চয়ই তারা আসবে। আমি এটা বিশ্বাস করি, when problem will increase, when intolerant religion will spread its way, when community will fight against community and cut its throat, and blood will be spilled all over just on the name of limited religion, একটা সময় আসবে, এটা সেদিকে আসছে, যখন ধর্মে ধর্মে সংকোচ, মানে একটা সংকীর্ণ অবস্থা আসবে, যখন মানুষে মানুষে গলা কাটবে অপ্রয়োজনীয় ভাবে, যখন শুধুমাত্র তোরটা আমারটা করে একটা হইচই লেগে যাবে, তখন সবাই ওই একটা আদর্শের দিকেই তাকাবে, and every eyes will look up to
দ্যাট ফিলসফি। আর তখনই ঠিক সেই সময় ওই স্বর্গ থেকে নেমে আসবেন এইসব ঋষিরা। তারা তোমাদের মতন ইউটিউবে, তারা কোথাও কোথাও গেরুয়া পরে, কোথাও কোথাও আমাদের মতন এরকম একটা ফুল শার্ট ফুলের কিছু পরে বেরিয়ে যাবে স্বামীজির নাম নিয়ে। And they will talk nothing but only of Ramakrishna Vivekananda. They will preach Ramakrishna Vivekananda, because Ramakrishna is not only a phenomena and Vivekananda is not only ideal, it is the only way to live in the most happiest and the most refined way. এটা আমরা প্রত্যেকে অনুভব করি। আমি যখন আজকে আজকে আলোচনা বা আড্ডায় আসছিলাম, তখন আড্ডায় আসতে আমার একটা ক্লাস ছিল, যখন ফিরছিলাম তখন আমার একটা ঘটনা মনে পড়ছে। আমি ঘটনাটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা শুধু আমার সাথেই হয়েছে। স্বামী অচ্যুতানন্দজি মহারাজ বলে একজন খুব উৎকৃষ্ট সন্ন্যাসী ছিলেন, তিনি দেহ রেখেছেন এই কোভিড টাইমে। আমার প্রচন্ড আমার প্রচন্ড শ্রদ্ধার পাত্র ছিলেন। আমি তাকে পিতার মতন দেখতাম। ওই যে আমি আমার বন্ধু বান্ধবদের বললাম যারা সাধু টাধু হয়েছে, এবং আমার আরো যেসব আর কি বন্ধু বান্ধবরা ছিল, জয়, তারপরে প্রশান্ত, এরকম যারা ছিল, এখনো আছে তারা, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা প্রায় এক সময় এই আলোক মহারাজের কাছে যেতাম, স্বামী অচ্যুতানন্দের কাছে যেতাম। হ্যাঁ, মানে আর কি বরিষ্ঠ সন্ন্যাসী। হ্যাঁ, প্রেমেশানন্দজির কাছে তিনি তার আর কি হাতে তৈরি, হ্যাঁ, প্রেমেশানন্দজি মহারাজের হাতে তৈরি বিরজানন্দজি মহারাজের কাছে দীক্ষা পেয়েছেন, সে এক আশ্চর্য মানে আর কি মাধ্যমে। তো যখন একদিন এরকম হয়েছে যে সন্ধ্যাবেলায় গেছি, হ্যাঁ, সেই আর কি বিকেলবেলা ওই 4টের সময় মঠে আর কি প্রবেশ করেছি, অনেক বছর আগে, তখন প্রায় 2000 2017-18 সাল হবে, না না তারও আগে, 2015-14 সালে হবে, 2014, 10 years ago। হ্যাঁ, তখন একটা একটা এরকম, আমারও তখন বয়স হয়তো এরকম 28, এরকম 29, এরকম একটা সময়। তখন 4টের সময় গেছি, তো মহারাজের সাথে কথা হচ্ছে, নানান বিষয়ে কথা হচ্ছে, অনেক অনেক প্রশ্ন করছি, কিছু আর কি গুপ্ত কথা, কিছু মহারাজের আর কি মানে আর কি অভিজ্ঞতার কথা দিয়ে। সন্ধ্যারতি হয়ে গেছে, তাও মহারাজ আছেন বসে। তোমরা যদি মঠে যাও, মংস কোয়ার্টারে ঢোকার আগে দেখবে দুটো চেয়ার আছে বসার, এই দিকে দুদিকেই চেয়ার আছে, তো সেখানে ওই ওই মঠ অফিসের ওই দিকটাতে সেখানে উনি আছেন বসে, আর গল্প চলছে। আলোক মহারাজকে, মানে অচ্যুতানন্দজি মহারাজকে আমরা বহুবার বলতে শুনেছি ত্যাগের কথা, আদর্শের কথা, মানব সেবার কথা বহুবার বলতে শুনেছি। তিনি বারবার আমাদের ইন্সপায়ার করতেন এইভাবে, যত্র জীব তত্র শিব, মানুষের মধ্যেই ভগবান দেখবি। আমরা ওপেনলি দেখেছি, মানে আমরা ওপেনলি শুনেছি স্বামী অচ্যুতানন্দজি মহারাজ পাবলিকলি বলছেন, অসম্ভব বক্তা ছিলেন। ভারতের তীর্থে তীর্থে বলে ওনার বই আছে, 2 খণ্ডে, বারাণসী তীর্থ পথে পথে ঘাটে ঘাটে বই আছে। আর ওনার সবচেয়ে দুর্দান্ত বই, আবেগপূর্ণ বই হচ্ছে হৃদি বৃন্দাবনে। আমি আলোক মহারাজের কাছ থেকে শুনেছিলাম, খুঁচি খুঁচি জানতে পেরেছিলাম যে ওনার ঈশ্বর দর্শন হয়েছিল রূপে, মানে প্রাথমিকে, মানে প্রথম প্রথম তখন যার ঈশ্বর দর্শন বা ভাব হচ্ছে, তা কৃষ্ণ রূপে হয়েছিল। ঠাকুরকে প্রচন্ড প্রচন্ড মানে আর কি আবেগ নিয়ে যখন আর কি শ্রীরামকৃষ্ণের কথা বলতেন না, ভীষণ আবেগঘন মুহূর্তে ওরকম একটা অবস্থায় পৌঁছে যেতেন, আবেগঘন অবস্থায় পৌঁছে যেতেন। তো তখন ওই মহারাজ বলছেন, তো বলতে বলতে, তো উনি প্রায় সময়, হ্যাঁ, আমি 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 কি ছিলাম যেখানে, একটা সভায় উনি বলছেন, হ্যাঁ, আমাদের সবার সামনে, যে উনি দীর্ঘ 20 বছর ধরে বেলুড় মঠের দুর্গাপুজোয় মায়ের মানে আর কি মায়ের আর কি পুজোতে তন্ত্র ধারক ছিলেন। হ্যাঁ, বলছেন পাবলিকলি বলছেন, আমি যখন মাকে বলতাম মা নে, মা খা, মা পর, আমি যখন নানান রকমের মন্ত্র উদাত্ত কণ্ঠে বলতাম, আবেগের সাথে বলতাম, হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, টিভির আর কি মানে মানে আর কি এই মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনছে, এটা মাথার মধ্যে খেয়াল থাকতো, এবং প্রচন্ড আবেগের সাথে মাকে ডাকতাম, যেন মা আমার পুজো নেন। ভাই, আমি কিন্তু কোনোদিনও মাকে দেখিনি তিনি ওরকম লক লক জিভ বার করে সমস্ত কিছু ভোগ গ্রহণ করছেন, বলছিলেন। দিয়ে থেমে বললেন, কিন্তু দিয়ে একটা ঘটনা বললেন, কিন্তু একটা সময় এরকম এসেছিল, আসামে প্রচন্ড বন্যা, এবং আমাকে সেখানে রিলিফ কাজ করতে যেতে হচ্ছে। আমি আর কি মানে ওই রিলিফ সেন্টারে হেড ছিলাম কিনা, তাই জন্য আমাকে যেতে হচ্ছে। যাওয়ার সময় তখন ওখানে তো এরকম ব্রহ্মপুত্র আর কি নদীতে ভীষণ কারেন্ট তখন। হ্যাঁ, আর আমি খিচুড়ি নিয়ে মানে আর কি আলোক মহারাজ হাত তুলে এরকম দেখাতে বলছে, বড় বড় হাঁড়ি খিচুড়ি নিয়ে, হ্যাঁ, মানে অনেকগুলো খিচুড়ি এরকম হাঁড়ি নিয়ে নৌকার উপরে চাপিয়ে, ছোট্ট একটা ডিঙি নৌকায় চাপিয়ে আমাকে ওপারে হবে যেতে, নদীর ওপারে যেতে হবে। ওখানে একটা ছোট্ট ট্রাইবাল এরিয়া আছে, সেখানেই খিচুড়িগুলো নিয়ে যেতে হবে। আমার সাথে 2-3 জন আছে। এই সেবাটা না করলে ওরা প্রায় 6-7 দিন ধরে আটকে আছে, এবং প্রায় খাওয়া টাওয়া কিছু পড়েনি, কিছুদিন এয়ারড্রপ হচ্ছিল, কিন্তু এখন ওয়েদারের কারণে হেলিকপ্টারও আসতে পারছে না। তাই আমরা রামকৃষ্ণ মিশনের সাধুরা ঠিক করলাম, ওই পারের সমস্ত ট্রাইবেলের সমস্ত যারা যারা তারা 2 দিন হয়তো খেতে পায়নি, তাদের জন্য কিছু না নিয়ে করে গেলেই নয়, আমার উপরে দায়িত্বটা পড়লো। আলোক মহারাজ বলছেন, আলোক মহারাজ এখন শরীরে নেই, কিন্তু সত্যি মনে পড়ছে, ভাসছে চোখের সামনে, আলোক মহারাজের চোখে চোখ চিকচিক করছে। আর না, উনি অপূর্ব সুন্দর দেখতে ছিলেন।
আর বয়স হয়ে গিয়েছিল তো, তাই জন্য মাঝে মধ্যে কথা বলতে বলতে চোখ থেকে জল পড়তো, আর আমরা ভাবতাম সত্যিও তো আবেগে উনি আর কি চোখ থেকে, তাই বললাম মহারাজ আপনি কাঁদছেন, তখন এসে বলতেন না না ও বয়সের জন্য চোখ থেকে। তো এই তো আমার এখনো মনে, উনি বলছেন আর চোখটা এরকম চিকচিক করছে, জল পড়ছে, মুছছেন বারবার। আর 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 কি বলছেন যে দেখ শুভ, এরকম আমরা তখন যাচ্ছি, হ্যাঁ তখন আমি আর কি যাচ্ছি, হট করে ব্রহ্মপুত্রর মাঝখানে এসে সেই নৌকাটা পাক খাচ্ছে। আর মাঝি বলছে হে মা কামাখ্যা, হে মা কামাখ্যা, উদ্ধার কর মা, উদ্ধার কর, আমরা যেন ডুবে যাবো। আর আমি তো বুঝতে পারছি যে এই কারেন্টে যদি ভেসে যাই তাহলে খিচুড়িও যাবে আর আমরাও যাব। তো আমি তখন একদম নৌকা শক্ত করে শ্রী শ্রী মায়ের নাম ডেকে বলছি মা উদ্ধার করো, মা উদ্ধার করো, আমরা তো মানব সেবায় যাচ্ছি, বহু তোমার পুজো করেছি, বহুবার তোমাকে এরকম ভাব নিয়ে ডেকেছি, জানি না তুমি আছো কি না, কিন্তু এই মুহূর্তে উপলব্ধিতে আমার ভীষণ ভয় হচ্ছে, আমার ভীষণ শঙ্কা হচ্ছে, মা যেভাবেই হোক। মহারাজ বলছে কিছুক্ষণ মানে আর কি প্রার্থনা, গল্পটা আমি তোমাকে যতক্ষণ বলছি শুভ তারও কম সময়ের মধ্যে যেন মনে হলো কেউ নৌকার তলায় হাতটা দিয়ে, আমার এখনো মনে মানে আর কি মহারাজের জেস্টার্স গুলো ভাসছে চোখে, বলছে হাতটা দিয়ে যেন টকাস করে এরকম করে মারলো নৌকাটাকে, আর ওই কারেন্টের মধ্যে থেকে নৌকাটা যেন হঠাৎ একটা কেমন ভাবে যেন অনেকটা ঝাঁপ মেরে সেই জায়গায় চলে এলো জলে, যেখানে আবার ওরকম কারেন্টটা নেই। অবাক হয়ে গেলাম, মনে একটা বিশ্বাস হলো যে তার কৃপা নিশ্চয়ই আছে। কামাখ্যা মাকে, ঠাকুরমা স্বামীজিকে পুনঃ পুনঃ প্রণাম করে তারপরে ওপারে পৌঁছালাম। বৃষ্টি তখন হালকা হালকা হচ্ছে, আর সেই ল্যান্ডস্লাইড হয়ে গেছে। বলছে সেইখানে আমরা 3-4 জন মিলে, আলোকময় তখন বয়স খুব ইয়াং, অ্যাট দ্য এজ অফ 77, উনি যখন আমাকে গল্পটা বলছেন সেই সময় উনি কত ইয়াং, একটু হাঁটুর আর কি প্রবলেম ছিল। রামকৃষ্ণ মঠ 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 মিশনের তো সাউদের দেখো যে দে ডোন্ট লুক দ্যাট এজেড। তো তখন মহারাজ যখন আর কি কথা বলছেন, মেবি হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম 35-37 এরকম, সবে সবে সন্ন্যাস হয়েছে এরকম। তো বলছে যে তখন আমারও গায়ে একটু জোর ছিল, আমরা কয়েকজন মিলে সে হাড়ি খিচুড়ি নিয়ে ওপরের দিকে গেলাম, বেশ কষ্ট হলো, ওখান থেকেও কিছু আর কি লোকরা এসে হেল্প করলো। তারপরে সেই খিচুড়ি তো ঠান্ডা হয়ে গেছে, ওখানে গিয়ে গরম করা হলো, তরকারি টরকারি করা হলো, কাটা হলো, দিয়ে 2 ঘন্টা পরে প্রচুর মানুষ মানে আর কি প্রচুর মানুষ এসছে, আমরাও সেই ভেবে আর খিচুড়ি নিয়ে গেছি। সেই 150-200 জন যারা যারা বসেছিল সবাইকে আমি যখন পাত পেরে খাওয়াচ্ছি, সবাইকে যখন আর কি পাত পেরে খাওয়ানো হচ্ছে, মানে বলছে সবাই যখন মানে আমিও আছি পাত পেরে খাওয়াচ্ছি, কেউ খাচ্ছে, কেউ আর কি কাঁদছে, কেউ আর কি প্রচন্ড সুপ সাপ করে। তো আলোক মহারাজ বলছেন সেই সময় আমার শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ে গেছিল, সেই জয়রাম বাটিতে সেই সেই প্রচন্ড গরম তপ্ত খিচুড়িতে হাত দিচ্ছে, আর হাতটা কেমন তুলে নিচ্ছে কিন্তু পেটের এত খিদার জ্বালা। তো তখন ওই হাতটাকে তখন বলছে যে ওইটা আমার মনে পড়ে, আমার যে গায়ে উত্তরীয়টা ছিল শুভ, সেটা খুলে দিয়ে আমি এরকম হাওয়া করছি। আর যখন সবাই খাচ্ছিল, সবাই খেয়ে যখন আশীর্বাদ করছে, যখন খাচ্ছিল, তখন আমার মনে হচ্ছে এই তো আমার পুজো, এই তো আমার আরাধনা, এই তো আমার মা খাচ্ছেন, এই তো এই তো এই তো এই তো আমার প্রসাদ, আমি আর কি আমার ভোগ 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 আর কি মাকে দিচ্ছি। আর যখন আমাকে আশীর্বাদ করছে তখন আমার হচ্ছিল মানে এই তো আমার আশীর্বাদ। এইটি এখানেই বিবেকানন্দের ইউনিকনেস। যখন আলোক মহারাজ বলছেন তখন আলোক মহারাজ এটা উদার ভীষণ আবেগের সাথে এজন্যই বলতে পারছেন, কেন কি ওই একটি ঘরে, যেই ঘরটাতে ঘর ভর্তি লোকের মধ্যে শ্রীরামকৃষ্ণ কোনো একটা খাটের ওই আর কি খাটের ওপরে চড়ে বৈষ্ণব সমাজের কথা বলতে বলতে, তোমরা জানো গল্পটা, হট করে বলে ফেললেন হ্যাঁ, জীবে দয়া, জীবে দয়া করবা তুই কে কীটাণু কীট, তুই করবি শিবজ্ঞানে জীব সেবা, এই যে বললেন। আর ঘরের একটা কোণে যে নরেন্দ্রনাথ দত্ত শুনলেন, আর গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্যদের বললেন, যারা সবাই শুনেছিলেন কিন্তু কারোর মনে স্ট্রাইক করলো না, নরেন দত্তের মনে স্ট্রাইক করলো। কেন স্ট্রাইক করলো? আরে তিনি তো ধ্যান সিদ্ধ, তাই জন্য তার আর কি মনে স্ট্রাইক করলো। রাস্তায় মানে আর কি যেতে যেতে বললেন, জিসি আজ কি কথাই না শুনলাম, ভক্তি জ্ঞান মানে মানে আর কি ধ্যান, মানে 4 রকমের যোগের ব্যাখ্যা করা যাচ্ছে, যত্র জীব মানে আর কি তত্র শিব, ওই আর কি শিবজ্ঞানে জীব সেবার ভাব দিয়ে দিয়ে বললেন যদি ভগবান কোনোদিনও দিন দেন জগৎকে এই কথা শোনাবো। স্বামীজি তাই করেছিলেন। ঘরোয়া আড্ডায় আমরা যখন স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে আলোচনা করতে বসছি, সবার আগে আমি প্রত্যেকে অনুরোধ করি স্বামীজিকে ভালোবাসতে, যেন তোমরাও স্বামীজির কাছে প্রার্থনা করো যে আমিও যেন স্বামীজিকে খুব ভালোবাসতে পারি। কেন কি স্বামীজি সত্যি ভালোবাসা পাননি, যেই ভালোবাসাটা বিবেকানন্দের পাওয়ার কথা, যে প্রচন্ড আবেগ এবং প্রেম এবং একেবারে জড়িয়ে ধরে স্বামীজি তুমি আমার সাথে আছো আমি আছি এরকম ভাবে পেলেন না। এত দিল খোলা একটা লোক, এরকম একটা মহাপ্রাণ দেশের জন্য, যাক এক এক সময় মনে হয় স্বামীজি যখন বলছেন যে ঠাকুরের সাথে আমি বসে আছি, এবং ঠাকুর, তোমরা তো জানো যে শ্রীরামকৃষ্ণ তার সন্ন্যাসী পার্ষদদেরকে যখন কিছু কথা বলতেন, যারা পরবর্তী সময়
তারা আর কি পার্ষদ হয়েছেন, যখন কথা বলতেন তখন শুধু তাদের সাথেই কথা বলতেন, কখনো কখনো আবার বিশেষ কাউকে কাউকে আলাদা নিয়ে কথা বলতেন। আর কথা বলার ফাঁকে ফাঁকে, ইমাজিন করো, এগুলো ধ্যানের বস্তু, নরেন, রাখাল, শরৎ, শশী এরকম হয়তো 4-5 জন বসে আছে। দক্ষিণেশ্বরে মানুষের আনাগোনা অহরহ ছিল। শ্রীরামকৃষ্ণকে 20 ঘন্টার ওপরে মানে আর কি বলতে হতো। মাস্টার মশাই শুধু রোববার দিনকে গিয়েছেন, তাও প্রথম প্রথম সমস্ত আর কি রোববার আর কি যেতেন না। পরে যখন প্রচন্ড ভাব আরো জমাট হলো, তখন তিনি আর কি রোববার গুলো যে মানে আর কি যেতেন। তারপর সেইটুকুনি লেখা আমরা পেয়েছি। কত কথা ঠাকুরের এই মহাবিশ্বের ভাবে হারিয়ে গেছে, কোথাও কোন সাধু হয়তো ধ্যানে তা পেয়েছে জানি না। কত আবেগ, কত খেলা হয়তো ঠাকুরের আমাদের চোখের সামনে এসে পৌঁছায়নি। মনকে কখনো প্রশ্ন করেছো? আমি প্রায় সময় প্রশ্ন করি, যেই মানুষটির সাথে নরেন্দ্রনাথ দত্তের তর্কের আনাগোনা চলছে, শ্রীরামকৃষ্ণ শেষ অবস্থাতে কথা বলতে পারছেন না, গলা ফুটো হয়ে গেছে, গলা মানে আর কি নলি দেখা যাচ্ছে। তিনি বলেছিলেন যখন এই মুখে খাওয়া হবে না, জানবে এ শরীর ছাড়বে। সেই অবস্থাতে মা নিচ থেকে ওপরে এসে সুজির পোলতেতে একটু একটু করে সুজির মানে আর কি দিয়ে গলা দিয়ে নামছে, কি নামছেন এরকম অবস্থা, শরীর একেবারে শীর্ণকায় হয়ে গেছে। সেই অবস্থাতে হরি মহারাজ এসছেন, ঠাকুর হরি মহারাজকে দেখাচ্ছেন যে এইটা দেখো, এখনো ও বিশ্বাস হয় ও ভগবান? হরি মহারাজ বলছে, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। বলছে, শালা ঠিক ধরে ফেলেছে রে। গিরিশ ঘোষ বলছেন যে পোকা টোকারা খাচ্ছে এই সমস্ত আর কি রক্ত তারা উদ্ধার হয়ে যাচ্ছে, তখন গিরিশ ঘোষকে এরকম চুপ করে বল, চুপ করো চুপ করো, বলতে হবে না এইসব কথা এইসব। সেই অবস্থাতে তারও পরে যখন ঠাকুরের কথা বন্ধ হয়ে গেল একেবারে, সেই সময়ও নরেন্দ্রনাথ দত্ত কাশীপুর উদ্যান বাড়ির খাটের ছত্রি ধরে হ্যাঁ মনে মনে ভাবছে, এই অবস্থাতেও যদি তিনি বলেন আমি ভগবান। একই কথা আমরা কতবার পড়েছি, বাট জাস্ট রিকালেক্টিং দেম অ্যান্ড মেডিটেটিং অ্যান্ড কন্টেম্পলেটিং অন দেম। নরেন্দ্রনাথ উস্কো খুস্কো চুল, এরকম এক মুখ দাড়ি, ওরকম কোন একটা ধুতি পরে আছে হয়তো খালি গায়ে, জানে তার সবচেয়ে প্রাণের প্রিয় পাত্র তার প্রাণনাথ থাকবেন না। নরেন বুঝতে পেরে গেছে, আমি হয়তো অনাথ হয়ে যাব, প্র্যাকটিক্যালি না হলেও থিওরিটিক্যালি হয়তো আমি হয়ে যাব, কেন কি ঠাকুর হয়তো শরীর ছেড়ে দেবেন। কিন্তু সে অবস্থাতেও যখন শ্রীরামকৃষ্ণ কথা বলতে পারছেন না, আর যে যে আর কি শ্রীরামকৃষ্ণের রক্তভূমি পান করে নরেন্দ্রনাথ আর 5 জনকে দেখিয়ে দিয়েছেন সেবা কেমন ভাবে করতে হয়, সেই নরেন্দ্রনাথের মনেও প্রশ্ন এসেছে। সেই নরেন্দ্রনাথ বলছে, তোরা না বলিস ইনি ভগবান, ইনি অবতার, আর বিশ্বাস করিস না? যখন এই আর কি ওই ওই আর কি মানে রক্তভূমিকে দেখাচ্ছে, সেই নরেন্দ্রনাথের মনে আর কি প্রশ্ন জাগছে। অবতার যা করেন লোকশিক্ষার জন্য, আমরা বইতে পড়েছি, যেন এটা ধ্যানের মতন। সে খাটের ছুটি মনে মনে ভাবছে, এই অবস্থাতেও যদি তিনি বলেন তিনি আর কি অবতার, তবে মানি। ওই রকম শরীর, ওরকম জীর্ণ হয়ে গেছে, কত অলৌকিক খেলা, কত মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস তার মধ্যে ফিল করেছেন, বাট স্টিল হি ইজ ফেলিং টু বিলিভ that eternal energy can take the form of Ramakrishna, who is just residing in front of him, sleeping in a diseased manner, completely broken due to cancer. তো তার মনে হচ্ছে এটা কি তখন ঠাকুর স্বামীজি বলছেন, তোমরা তো জানো পুরো লাইনটা, প্রমথনাথ নাথ আর কি মানে আর কি বসুর যদি বই পড়ো, গম্ভীরানন্দজি মহারাজ অনেক শুদ্ধভাবে বলেছেন। স্বামীজি বলছেন, ভায়া, ঠিক যেমন দক্ষিণেশ্বরে কথা বলেছিলেন প্রথম দিন, যেমন আমাকে ডেকে বলেছিলেন এতদিন পরে আসতে হয়, ওই রকম গলার টোন। যে মানুষ কথা বলতে পারে না, যে মানুষ আকার ইঙ্গিতে কথা বলছে, অসম্ভব যন্ত্রণাতে শুধু আহু বেরোচ্ছে, সেই মানুষ আমার মনের ভাবের উদয় হওয়া মাত্রই একটু উঠে বসে বললেন, এখনো মনে সন্দেহ? যে রাম যে কৃষ্ণ সেই দানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। ওই যে শক্তি রাম এসছে, যে শক্তি কৃষ্ণ এসছে, আমি সেই পরমাত্মা সত্তা, তোমার ওই বেদান্তের থিওরির দিক থেকে আত্মামাত্র ব্রহ্মতা নয়, আমি সত্যি পরমাত্মা জীবাত্মা নই। এই যে কথাগুলো, তো স্বামীজি সেই সেই শ্রীরামকৃষ্ণ, তার তিনি কত অনর্গল কথা বলে গেছেন, 20 আওয়ার্সের ওপরে দিনে হয়তো কথা বলতেন। কতক্ষণ তিনি নিদ্রা যেতেন জানি না। লাটু মহারাজ তো ঘুমই ছেড়ে দিলেন, শ্রীরামকৃষ্ণের পায়ে মানে আর কি মানে সামনে বসে পা টিপছেন আর একটু ঝিমোচ্ছেন। আর ঠাকুর তখন, কেন কি তাকে তো সেবা করতে হবে, কিছু কিছু জনের সাধনই হচ্ছে অবতারের সেবা। লাটু মহারাজ সেবা করছেন যেন এটাই তার সাধনা। লাটু মহারাজকে ওই জন্যই নিয়ে আসা হয়েছে, যাতে তিনি মায়ের সেবা করেন, ঠাকুর একটু কাজে আসেন, ওটাই তার তীব্র সাধনা। স্বয়ং ভগবানকে, স্বয়ং ভগবতীকে হাতে হাতে একটু কাজ করিয়ে দিয়ে এগিয়ে দেওয়া। সেই মানে আর কি মানে মানে যখন লাটু মহারাজ সেবা করছেন, মানে ওই সেবা করতে করতে ঢুলছেন, মানে অনেক আজকালকার মানে আর কি ছেলেরা ভাবতে পারে একই লোক রে বাবা, পার্টি পড়ছেন অত রাত্রিবেলায়, সে একটা বেচারা ছেলে ঘুমিয়ে পড়বে না? না, ওটা তার সাধনা। তিনি স্বয়ং ঈশ্বরের সামনে আছেন বসে, তাকে সেই বোধ আনা যে দেখো তুমি তাকে সেবা করছো, এটা তোমার কাছে সাধনা, তাই এটা যেন ফাঁকি না হয়, তাই সে মাঝে মধ্যে ঢুলছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন, বল তো লেটো,
লাটু মহারাজকে যেমন, ও তো জানো তো, মানে মানে আর কি আপনারা জানেন যে তার ভাষা একেবারে মানে আর কি বিহারি ভাষা ছিল, গ্রাম্য ছেলে, সেরকম শিক্ষিত ছিল না। ঠাকুর বলতেন, স্বামীজি বলতেন লেটো প্লেটো হয়ে গেছে রামকৃষ্ণের স্পর্শে। তো সে বসেই সেই আর লাটু মহারাজ বলতো লেটো কে ঘুমোয় না। তখন লাটু মহারাজ চুপ করে আছে, একটু ঘুমটা ভেঙে ঝেড়ে উঠে বলছে কে ঘুমোয় না। তখন ঠাকুর বলছে সেই সৃষ্টির আদিকাল থেকে ভগবান তার দুটো চোখের পাতা এক করতে পারলেন না, আর তুই ঢুলছিস। এরকম ভাবে তাকে বোঝাচ্ছেন। লাটু মহারাজ বলছে লজ্জায় তখন মাথা হেঁট, যে তিনি বুঝতে পেরেছেন হয়তো যে আমার ঘুম এসছে, আমি সেই দিন থেকে নিদ্রা পরিত্যাগ করলাম। যেমন শশী মহারাজ ওই আর কি গীতা পড়ছিলেন, এবং শ্রীরামকৃষ্ণ তাকে ডেকেছিলেন আর শোনেননি, গুরু সবাই এদিক ওদিক হয়েছে, তাই শশী মহারাজের কাছে ছুটে গিয়ে বললেন তুই যার কথা পড়ছিস সে এই সে এই সে এই। শশী মহারাজ তারপরে সমস্ত বই ছুঁড়ে টুড়ে ফেলে দিলেন। আবার স্বামীজির ডাকে যখন দক্ষিণে গেলেন, আদর্শ ব্রাহ্মণ শরীর কেমন হয়, স্বামীজি বললেন তোমাকে শশী ভাই দক্ষিণে যেতে হবে, বই পড়তে হবে। শশী মহারাজ আবার এই যে এই যে শ্রীরামকৃষ্ণের অনুভূতি, এই শ্রীরামকৃষ্ণের অনুভূতিতে যখন শ্রীরামকৃষ্ণ অনর্গল কথা বলে যাচ্ছেন, তখন কটা কথা আমরা পেয়েছি, কটা কটা ভাবের আবেগ, যা পেয়েছি তাতেই জগৎ উদ্ধার হয়ে যাবে। আমরা কোনো রকমে জানতে পারলাম না, কোনোভাবেই জানতে পারলাম না যে নরেন্দ্রনাথের সাথে, যেখান থেকে আমি প্রসঙ্গটা টানছিলাম, ঘরোয়া আড্ডার মতন যেহেতু হচ্ছে, যেহেতু আমি প্রসঙ্গটা টানছিলাম, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, আই ফট 6 long years উইথ হিম, উইথ দ্য রেজাল্ট আই নো এভরি ইঞ্চ অফ দ্য ওয়ে। আমি 6 বছর তার সাথে তর্ক করেছি, তার ফলে আমি ধর্মের ইঞ্চি ইঞ্চি পথ জেনে গেছি। যে শ্রীরামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথের এত তর্ক, কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ একটা পাস, দুটো পাস, তিনটে পাস, আর এই ছোড়া আমার সাথে আর আর কি এইখানে মানে এসে সব চুপ, বলছে আমার কাছে সব বড় বড় আর কি বিদ্বান এসে চুপ, আর নরেন্দ্রনাথকে মানে আর কি আঙ্গুল দেখিয়ে বলছেন আর এই ছোড়া আমার সাথে এত তর্ক করে কেন, কি তাকে দিয়ে কাজ হবে বলে। সেই নরেন্দ্রনাথ যিনি বাজিয়ে দেখতেন সবকিছু, একেবারে দীপ্ত কণ্ঠে বলেছেন ঈশ্বর যদি থাকে তাকে অনুভব করতে হবে, আত্মা যদি থাকে তাহলে তাকে উপলব্ধি করতে হবে, নাহলে কিসের আত্মা কিসের ঈশ্বর। তিনি একবারও মাকে মানে কি দেখলেন মায়ের মধ্যে, এটা একটা বড় প্রশ্ন আমাদের জাগে মনে, যে কি অনুভব করলেন মা, কি দেখালেন মায়ের রূপ। মা, আমরা তো জানি সেই মা আর কি রুটি বেলতেন, ছোলার ডাল এইগুলো জানি, নহবতে থাকতেন। নরেন্দ্রনাথের সাথে মায়ের কতটুকুনি সামনাসামনি কথাবার্তা হতো শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায়, কিন্তু সেই মাকে স্বামী বিবেকানন্দ একেবারে ওপেনলি বললেন, ওপেন স্টেটমেন্ট, যে জ্যান্ত দুর্গা, ভেতরে বগলা মূর্তি, বাইরে আর কি মানে আর কি সরস্বতী মূর্তি। এই যে স্টেটমেন্ট গুলো আর কি নরেন্দ্রনাথ দত্ত দিয়েছেন, তার মানে বুঝতে হবে দক্ষিণেশ্বরের অনেক কিছু আমরা জানি না, কিছু কিছু জানি, এবং তার উপরে ধ্যান করলেই চলবে। তাই ঠাকুর হয়তো সেটাকে প্রকাশ করেননি। যেমন আমি তোমাদেরকে বলে রাখি, একটা সময় সাপ্তাহিক বর্তমানে স্বামী অখণ্ডানন্দজিকে নিয়ে আমার একটা লেখা বেরোয়, অনেক দিন ধরে একটা বেরোয় লেখা। তো সেই আমি আমি তখন একটা পুরনো এডিশন পাই অখণ্ডানন্দজি মহারাজের স্মৃতিকথা নিয়ে, একটা পুরনো এডিশন। ওই এডিশনটা এখন কিন্তু মঠে নেই, আমার কাছে বইটা আছে। কোথায় আছে রাখা আমি দেখলাম, দেখাতে পারতাম, হঠাৎ গল্প শুনে মনে পড়ে গেল কোথাও এই ঘরে বা অন্য ঘরে আছে অখণ্ডানন্দজি মহারাজের স্মৃতিকথা। সেই স্মৃতিকথা আমি পড়ছি যে অখণ্ডানন্দজি মহারাজের সময় যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখন স্বামীজিকে নিয়ে একটা বই প্রকাশিত হয়েছে, 80 80 পাতা না 100 পাতার একটা বই নাকি প্রকাশিত হয়েছিল। তো নবাগত ব্রহ্মচারীরা, আরো যারা সাধু সন্ন্যাসীরা ছিলেন, যারা গঙ্গাধর মহারাজের কাছে বা তখনকার সময় সঙ্গগুরুর কাছে তার প্রিয় মানে আর কি নরেনের গল্প শুনতেন, তারা এসে অখণ্ডানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেন যে মহারাজ, যে বইটা প্রকাশিত হলো, আপনি যে বইটা পড়লেন, প্রুফ প্রুফ দেখার মতন এক মানে আর কি মানে আর কি ওইভাবে আপনি অনুমতি দিলেন যাতে বইটা হয় প্রকাশিত, সেখানে তো আপনার মুখ থেকে শোনা আপনার প্রিয় নরেনের অনেক ঘটনাই নেই। আমি কিন্তু ঘটনাটা পড়েছি। সেখানে অখণ্ডানন্দজি মহারাজ বলছেন যে ইচ্ছা করে নরেনের জীবনীর 80% আমি চেপে দিয়েছি, না হলে লোকে বিশ্বাস করবে না। I don't know whether this statement will be viral or not, but that's true. I have read that 80% of the life of Swami মানে মানে কি একদম বন্ধ, মানে ওটা নাকি মঠ থেকে আর কি হয়নি প্রকাশিত, কেন কি অখণ্ডানন্দজি মহারাজ বলছেন তাতে কি হবে, মানুষ বিশ্বাস করবে না। মানে এত অলৌকিকতা স্বামীজির জীবনে, এত অলৌকিকতা, এই যে তীব্র তেজ ফেটে পড়ছে তার আর কি শরীর থেকে, তার দেহ থেকে গন্ধ বেরোচ্ছে পদ্মের মতন, যে নিউ ইয়র্কের সময় যারা যারা তার হাতে হ্যান্ডশেক করছে, কেউ কেউ দেখছে তার হাতে গন্ধ, এবং স্বামীজির হাতে মানে আর কি স্পর্শ করার পর অপূর্ব গন্ধ, অপূর্ব অপূর্ব একটা মাধুর্য তার আর কি দেহে, আর সেটাকে যে আর কি স্পর্শ করছে, তার তার দেহ সেই ভাব আর কি সঞ্চারিত হচ্ছে। গিরিশচন্দ্র ঘোষ
স্বামীজিকে জিজ্ঞাসা করছে, নরেন, ইয়াঙ্কিদেরকে তুই বেদান্ত শিখিয়েলি কি করে? ভারতবর্ষ থেকে প্রথম একজন ব্যক্তি দাঁড়াচ্ছেন বিদেশের মাটিতে, সমস্ত ভারতবর্ষ ঘুরে তার যন্ত্রণা অনুভব করে তার তীব্র আবেগকে বুকের মধ্যে নিংড়ে নিয়ে একেবারে সেই মানে আর কি কন্যাকুমারিকা দিকে, ভাবতে পারছো? ডাইনামিক মঙ্ক, ভাবলেই যেন মনে হয় কোনো আমাদের সুপার হিরোর চেয়ে কম না। সেই যখন কন্যাকুমারিকা আর কি মন্দিরে যাচ্ছেন, যেহেতু তার জাতি তিনি ব্রাহ্মণ না, তাই খুব একটা মন্দির গর্ভে আর কি প্রবেশ করতে পারছেন না, অর্থ নেই, সে অবস্থাতে তিনি ওই বিশাল আর কি তিন আর কি মানে আর কি মহাসমুদ্রে একটা সম্মেলন ক্ষেত্রে ঝাঁপ দিচ্ছেন, যেখানে কন্যাকুমারিকা মা ধ্যান করেছিলেন সেখানেই গিয়ে বসবো, মন্দিরে না হোক। তারপর 3 রাত্রি ধ্যান, তারপরে একেবারে 1 পয়সা না নিয়ে ডান পিঠে স্বভাব তীব্র বিবেকানন্দ জগতের আর কি পারি মানে হুপ করে হনুমানের মতন আর কি যাচ্ছেন ওপারে, আর পুরো সমস্ত ভারতবর্ষের ইতিহাস 2 হাতে বদলে দিচ্ছেন। সেই অসম্ভব বিবেকানন্দ, সে আর কি তীব্র তেজ ফেটে পড়ছে। তো স্বামীজি তখন আর কি মানে গিরিশচন্দ্র ঘোষ মানে বলছেন নরেন্দ্রনাথকে ফিরে এসে, যে নরেন, কিভাবে তুই ওদেরকে বেদ বেদান্ত শোনালি, কিভাবে শেখালি, কি করে তারা বুঝলো তোর এই কথা? স্বামীজি বলছেন, যখন আমি প্রথমে বলতাম তখন আমার মনের তালের সাথে বা আর কি মনের তানের সাথে ওদের মনটাকে আমি বেঁধে দিতাম। তার মানে মানে অ্যাকচুয়ালি স্বামীজির এটাই হচ্ছে কথা, যে ওয়েন আই ইউজ টু টক, আমি যে স্পিয়ারে আছি বা আমি যে লেভেলে আছি, সেই লেভেল থেকে আমি ওদেরকে সেই আর কি লেভেলে উত্তীর্ণ করতাম। তাই জন্য ভালো করে বিবেকানন্দের যদি মানে 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 যারা যারা পাশ্চাত্য ভক্তদের যদি আর কি স্মৃতিকথা পড়ো, তারা প্রথমে কিন্তু নরেন্দ্রনাথের বা আমাদের প্রিয় স্বামীজির কথা কিন্তু খুব একটা ভালো বোঝেনি প্রথমে, কিন্তু তারা হাইলি অ্যাট্রাক্টেড হয়েছে। সেই নরেন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণের মধ্যে যখন কথা হয়েছে দক্ষিণেশ্বরে, স্বামীজি বলছেন, যা করেছি সব গুরুর কথা, যদি কিছু ভুল হয়ে থাকে তা আমার কথা, অনেকটা এরকম ভাবতো। তার মানে সেই ঘরে, দক্ষিণেশ্বরের সেই ঘরে যখন তোমরা যাবে, দক্ষিণেশ্বরের সেই ঘরটা থেকে তাকিয়ে ভাববে সমস্ত দরজা জ্বালা বন্ধ, আর নরেন্দ্রনাথ আছেন আর শ্রীরামকৃষ্ণ আছেন, আর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ব্লু প্রিন্টটা দিচ্ছেন, হাউ দিস ইন্ডিয়া উইল চেঞ্জ। যেন সমস্ত ভারতবর্ষের আবেগ তার কাঁধে চাপিয়ে দিয়ে বলছে, ভায়া তোমায় করতে হবে, না হলে আর কেউ পারবে না। আমি মানে 5,000 বছর ধরে ভারতবর্ষের আধ্যাত্মিক উন্নতি যা হয়েছে, আমি আমার জীবনের মধ্যে দিয়ে তা করে দেখিয়ে দিয়ে গেলাম, যে ভারতের আধ্যাত্মিক তত্ত্ব সব সত্য, ভারতের মিথগুলো মিথ্যা নয়, সেগুলো যে একেবারে সচল সত্য। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ভাবে কম্পমান, তার দেহ এত কাঁপছে যে দেহের প্রত্যেকটা রোমকূপ থেকে রক্ত বেরোচ্ছে, এত হাই প্রেশার যে আশেপাশে যারা যারা দাঁড়িয়ে আছে তারা কাপড় দিয়ে সেই রক্ত মুছে দিচ্ছে। এত তীব্র সন্তাপ ঈশ্বরকে না পাওয়াতে, যে সেই তাপে যেখানে বসে আছেন তার সামনে পাতাগুলো পুড়ে যাচ্ছে। একবার আমরা যদি ভেবে দেখি থতমত খেয়ে যাব। অদ্বৈত সাধনার তীব্র অবস্থাতে চোখের পাতা 6 মাস এক করতে পারছেন না, আঙ্গুল দিচ্ছেন তার কি মানে আর কি পাতা পড়ছে না। এইরকম প্রত্যেকটা ধর্মভাব একেবারে মানে নিজের তীব্র সাধনায় মানে আর কি প্রয়াসে সত্য প্রমাণিত করে, তথা ভারতবর্ষে অন্যান্য ভাব আর কি যা যা এসছে, মধুর ভাবে সাধন শ্রীরামকৃষ্ণ যেভাবে করলেন, অদ্বিতীয়, অদ্বিতীয়। চৈতন্য দেবের মধ্যেও তা আমরা দেখি না। আমার নবদ্বীপে জন্ম, এবং আমি 2-3 মাস মানে আর কি অন্তর অন্তর নবদ্বীপে যাই। গৌড়ীয় বৈষ্ণব মানে আর কি অনেক আখড়ার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি যখন শ্রীরামকৃষ্ণকে পড়ি, যখন আমি তার মধুর ভাব পড়ি, তখন মাঝে মাঝে মনে হয় যে তিনি দুর্দান্ত বৈষ্ণব, যেভাবে তীব্র সাধনায় মেতে যাচ্ছেন নারী রূপ অবলম্বন করে, তারপরে তার মধ্যে নারীর শরীরে যা যা ঘটতো তাই তার তার মধ্যে ঘটছে। সেই শ্রীরামকৃষ্ণের সমস্ত ভাবগুলোকে নিজের শরীরের মধ্যে দিয়ে দেখিয়ে তিনি যখন নতুন আরো যে ধর্ম ভাবগুলো এসছে সেগুলো সত্য আর কি প্রমাণিত করলেন, তারপরে যেমন তিনি শ্রী শ্রী মায়ের মধ্যে সমস্ত জপের মালা সমস্ত ভাব একেবারে সঁপে দিয়ে বলছেন, এনার মধ্যে দিয়ে সেই শক্তি আর কি জগতে কাজ করুক, উনি নরেন্দ্রনাথের মধ্যেও সেই শক্তি সঞ্চার করছেন। মনে পড়ে সেই ঘটনা, যখন স্বামীজি বলছেন, কি তীব্র আলো, একটা জ্যোতির মতন কি তার দেহ থেকে আমার দেখে আসছে, যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সংজ্ঞা হারালেন, আর যখন জ্ঞান ফিরলেন তখন দেখলেন তার আর কি চোখে জল, কিন্তু কিন্তু মুখে একটা মিষ্টি হাসি, বলছেন, আজ আমি তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। শ্রীরামকৃষ্ণ ইজ ট্রান্সফারিং অল দ্য এনার্জি দ্যাট হি কালেক্টেড ইনটু নরেনস বডি। আর সেই নরেন রূপী রামকৃষ্ণই ভারতটাকে দেখছে, এবং দেখে স্বামীজির আজকের যুগের জন্য একটাই কথা আমাদেরকে যাচ্ছেন রেখে, যে মানুষকে ঈশ্বর রূপে ভালোবাসতে হবে। নরেন্দ্রনাথের নিয়ে, স্বামীজিকে নিয়ে ছোট ছোট এরকম প্রচুর গল্প, প্রচুর ঘটনা আছে। তাই জন্য আমার মনে হয় যে আমরা যারা আজকে এখানে ইয়াং
মানে আর কি সোলজার্স অফ বিবেকানন্দ হয়ে আছি, আমায় কিছু বলতে বলা হয়েছে। আমার মনে হয় এই ঘরোয়া আড্ডায় স্বামীজির ছোট ছোট ঘটনাগুলো, যে শ্রীরামকৃষ্ণ প্রথম দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছেন, কিছুক্ষণ আগে ওই সুমন বললেন যে খেলার ছলে একদিন শ্রীরামকৃষ্ণ তার হুকোটা নরেন্দ্রনাথকে দিয়েছেন, ওটা খেলার ছলে হয়েছে, কিন্তু তার আগের রাত্রিবেলায় সেই দুর্দান্ত ঘটনা যে ঘটে গেল, যে নরেন্দ্রনাথ যে ওই কালীঘরে প্রবেশ করলেন, গর্ভগৃহে প্রবেশ করলেন, একদম ভাবে গদগদ হয়ে অর্থ টাকা কড়ি চাইতে পারলেন না, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চাইলেন, তারপরে যে মায়ের অবাধ দর্শন পান সেটাও বলে এলেন, তারপরে যে মা তঙ্গি তারা গাইলেন সারা রাত ধরে, দিয়ে যে ভোর হয়ে গেল, তারপরে ভোর হয়ে যাওয়ার পরে যে ঘুমিয়েছিলেন, সেই সেই সময় যে আবার এলেন আর কি বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনি বলছেন যে সেই সময় শ্রীরামকৃষ্ণ আনন্দে আত্মহারা, কেন কি নরেন্দ্রনাথ কালী মেনেছে, মানে জগতের শক্তিকে স্বীকার করেছে, ব্রহ্ম তত্ত্বের উপরে আস্ফালন করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যার বলবে না, ব্রহ্ম সত্য তথা জগৎ সত্য, সেইটি সে মানে আর কি উপলব্ধি করলো প্রথম। ভালো করে খেয়াল করে দেখবে, স্বামীজি কিন্তু বারবার হিমালয় বিবেকানন্দকে ডেকেছে, বারবার। স্বামীজি চিঠিপত্রগুলো মন দিয়ে পড়লে স্বামীজি দেখবে যেন একটা আক্ষেপ করে বলছেন যে বুড়ো, যেন মানে রামকৃষ্ণকে ভালোবেসে বুড়ো বলতেন, যেন এরকম একটা ভাব যে বুড়ো আমাকে অলওয়েজ গার্ড করে রেখেছে। whenever he went to the Himalayas, whenever he wanted to just sit for a moment and contemplate, যখন ওর মনে হয়েছে আমি একটা অতীন্দ্রিয় ভাবে একটু ডুবে থাকবো, নয় শরীর খারাপ হয়েছে, নয় বাড়ি থেকে কোনো একটা মানে আর কি অঘটনের খবর পেয়েছে, আর তাকে ডাস্টি প্লেনসে নেমে আসতে হয়েছে। রোমারোলা বলছেন তার লাইফ অফ স্বামী মানে মানে স্বামী বিবেকানন্দাকে, মানে মানে ইয়েতে বইতে, দ্যাট বিবেকানন্দ অলওয়েজ ওয়ান্টেড টু মানে গো টু দ্য হাইটস অফ দ্যাট আর কৈলাস, মানে ওই কৈলাসের হাইটসে বারবার তিনি উঠতে চেয়েছেন, বিকজ হি নেভার বিলং টু দিস সেকশন। স্বামীজি এইখানকার মানুষই না। আমি তোমাদের একটা গুজ্জ কথা বলি, সুধীর কুমার ভট্টাচার্য বলে একজনের সাথে আমার দেখা হয়েছিল কুচবিহারে, তিনি চৌধুরীয়ার আশ্রমের হেড ছিলেন, আলোক মহারাজের সাথেও ওনাকে নিয়ে অনেক কথা হতো। আই মেট দ্যাট পার্সন, দ্যাট মহাত্মান। উনি বিরজানন্দজি মহারাজের প্রথম দীক্ষিত শিষ্য ছিলেন, সংসারী শিষ্য। আমাদের আর কি পরম গুরু বিরজানন্দজি মহারাজ তাকে দীক্ষা দিয়ে বলেছিলেন যে তুই সংসারেই থাকবি। এই 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 সুধীর কুমার ভট্টাচার্য খুব উচ্চকোটির সাধক ছিলেন, আমি যদি ওনাকে নিয়ে বলতে থাকি একটা আলাদা ক্লাস হয়ে যাবে। টেরিফিক পার্সোনালিটি। রঙ্গনাথানন্দজি মহারাজ, গহানন্দজি মহারাজ সবাই আসতেন। গহানন্দজি মহারাজকে তো আমরা বলতে শুনেছি যে সুধীরদা, মানে আমি আর কি প্রেসিডেন্ট হয়ে এসছি, তুমি যদি সন্ন্যাস নিতে তুমি আমার আগে সিনিয়র হতে। অসম্ভব অলৌকিক। সেই সুধীর জ্যাঠার মুখে আমরা শুনেছি যে স্বামী বিবেকানন্দ ধ্যানগম্য নয়, মানে ঠাকুর ধ্যানগম্য, তার বয়স তখন 97। হ্যাঁ, বলছেন অলৌকিক ক্ষমতার আর কি অধিকারী। হ্যাঁ, ও সেই তাকে নিয়ে আলাদা গল্প। ওনার মুখের যে আর কথাটা সেটা বলি, কি মিষ্টি মানুষ ছিলেন। আমি সমাধি ভাব সমাধি দেখেছি তার মধ্যে। হ্যাঁ, কুচবিহারে যে ওই শিবযজ্ঞ হয়, উনি তার মূল একজন মানুষ ছিলেন। তো মানে আমরা সমস্ত ছেলেরা আছি বসে, ওই আমার বন্ধু অভিষেক, নিমেষানন্দ যে এখন হয়েছে সেও ছিল। হ্যাঁ, তো আমাদের সবার সামনে বলছেন যে স্বামীজি ধ্যানগম্য নয় ভাই, ঠাকুর ধ্যানগম্য হতে পারে, নরেন্দ্রনাথ ধ্যানগম্য নয়, তিনি প্রেমগম্য, তাকে ভালোবাসলেই আসবে। এই যে স্বামীজির প্রতি ভালোবাসা, এই যে আমরা যখন স্বামীজির ছোট 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 গল্পগুলো পড়বো, সেই আর কি গল্পগুলোকে ধ্যান করার জন্য ওই ঠাকুরমা স্বামীজির ওই কটা বইগুলো আমাদের সামনে আছে। অনেক গল্প স্বামীজিকে নিয়ে নেই, অনেক গল্প স্বামীজিকে নিয়ে এখন উদ্ধার হয়নি। গবেষণার সূত্রে আমরা জানতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ যেই সময়টা পরিব্রাজক অবস্থায় ছিলেন, লোকমান্য তিলকের ঘরে তিনি 9 দিন ছিলেন। তোমরা অনেকে জানো হয়তো, when he was coming from বরোদা টু মুম্বাই, সেই ট্রেনে তার সাথে আর কি বাল গঙ্গাধর তিলকের দেখা হয়। আমি একটা ঘটনা জাস্ট বলছি। এবং বাল গঙ্গাধর তিলক তাকে দেখে তার সাথে কথাবার্তা বলে বুঝতে পারেন যে হি সাম সর্ট অফ আ পার্সন। তখনও কিন্তু তিনি বিখ্যাত বিবেকানন্দ হননি, নাম লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন এইদিক ওইদিক, এবং তিনি খুব একটা জায়গায় মানে আর কি বেশি দিন থাকতেন না। অনেক সময় নাম আর কি পরিবর্তন করতেন, হয়তো কলোনাইজড ইন্ডিয়াতে ব্রিটিশ মানে আর কি এম্পায়ারদের স্পাইদের হাতে যদি পড়ে তাকে জেলে আর কি হয় পাঠানো। আবার অনেক সময় এইটাও আমি অনেক বইতে পেয়েছি যে তিনি খুব একটা প্রচারমুখী ছিলেন না, তো তখন কখনো সচ্চিদানন্দ কখনো বিবিদিশানন্দ এইসব নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাকে দেখে লোকমান্য তিলকের মনে হয়েছিল যে না, তাকে আমি ঘরে এনে কিছুদিন রাখবো আমার আউট হাউসে, অ্যান্ড ইফ আই টক উইথ দিস ম্যান, আমি কিছু জানতে পারবো বুঝবো। আমরা খুব
প্রায় সময় দেখেছি স্বামীজি জীবন পড়ে যে তিনি যখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথাও একটু বসছেন, ভিড় জমে যাচ্ছে। কখনো কোনো রাজার দেওয়ান, কখনো কোনো একজন বিখ্যাত একজন বিদ্বান মানে আর কি ব্যক্তিত্ব, শুধুমাত্র ওই নিম্ন শ্রেণীর লোকরা এসে যে ভিড় জমাচ্ছে যে বাবাজি স্বামীজি কুছ বাতাই, এরকম না। হাই ক্লাস পার্সন অফ দ্য সোসাইটি ইজ গেটিং অ্যাট্রাক্টেড টু দিস যোগী হু ইজ জাস্ট ফলোয়িং দ্য পাথস অফ ইন্ডিয়া এজ এ মেডিক্যান্ট। কিছুই নেই তার হাতে। তার কারণ রোমারোলা খুব সুন্দর বলে গেছেন। রোমারোলা বলেছেন দ্য অনলি রিজন হচ্ছে wherever a Vivekananda went, he was never unnoticed. He went, মানে উনি যেখানেই গেছেন, he was the first. Nobody could have ever imagined him in the second place. মানে আমার সামনে যদি একটা স্বামীজি বসে থাকেন, স্বামীজি, তাহলে চোখ তার দিকে পড়বেই, দুটো কথা তার সাথে বলতে আমার মন চাইবেই, এমন সম্মনী আকর্ষণ। তো লোকমান্য তিলক তাকে নিয়ে গেছেন। তাদের একটা ক্লাব ছিল বম্বেতে, আমি ক্লাবটার নামটা মনে করতে পারছি না, বেশ কিছু মাস আগে আমি এটা লিখে রেখেছিলাম ডায়েরিতে। একটা ক্লাব ছিল বম্বেতে। সেই ক্লাবে তারা সবাই মিলে, মানে আর কি বালগঙ্গাধর তিলক এবং তার সাথে আরো কিছু বন্ধু বান্ধবরা, যারা তখন খুব এডুকেটেড ক্লাস ইন দ্যাট সোসাইটি, তারা বসে আলোচনা করতেন সেই সময়টাতে। আলোচনার বিষয়টা কি এরকম একটা ঘরোয়া আড্ডা, এরকম ভাবে তারা এক একজন এক একটা টপিক আনতেন। মানে কেউ একজন সে আর কি টপিকটা নিয়ে পড়ে আসতেন, তিনি বলতেন, এবং অন্যজনকে জিজ্ঞাসা করা হতো তারা সেই টপিক নিয়ে কিছু জানে কিনা, এবং সেই নিয়ে একটা তর্ক বিতর্ক হতো, এবং তাদের মস্তিষ্ককে তারা এইভাবে সমৃদ্ধ রাখতেন। নরেন্দ্রনাথ বা সেই সময় অনামিক, সেরকম নাম করেনি সেই সময়, অনামি এই আর কি সাধুর এরকম অরা দেখে লোকমান্য তিলক একদিন বললেন যে চলুন আপনি আমার সাথে ওই ক্লাবে যাবেন, আপনি বসবেন, শুধু দেখবেন, আপনার ভালো লাগবে, আমরা এরকম সবাই মিলে বসি। ভেবে রেখো এটা কিন্তু আমাদের মতন আড্ডা না। বালগঙ্গাধর তিলকের সাথে আরো যারা যারা ছিলেন, মেবি তারা মহারাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়ছেন, কেউ হয়তো এডিটর, কেউ হয়তো ডক্টর ছিলেন, হাই ক্লাস পিপল হু আর থিঙ্কিং হাউ টু চেঞ্জ দ্য সার্কামস্ট্যান্স ইন আ কলোনিয়াল সেট আপ। তারা আড্ডা মারছেন এরকম 10-12 জন সংখ্যায়। সেই দিনকে, যেদিনকে নরেন্দ্রনাথ গেছেন, সেদিনকে একজন বন্ধু নাকি মেডিকেল সায়েন্স নিয়ে কোনো একটা নতুন জিনিস বেরিয়েছে সেইটা নিয়ে আলোচনা রাখেন, এবং অন্য কেউ সেটা জানে না, কেন কি সেটা সদ্য বেরিয়েছে বাজারে। আর নরেন্দ্রনাথ দত্তের তো জানার কথাই না, কেন কি তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় খাবেন কি কোথায় খাবেন না জানেন না। তাই তো আমাদের মনে করা উচিত। কিন্তু যখন কেউ কোনো উত্তর দিতে পারছে না, ওই ব্যক্তিটার নতুন বৈজ্ঞানিক ভাব নিয়ে কিছু বলা, মেডিকেল সায়েন্স নিয়ে কিছু বলার ওপরে, মানে তিনি এই টপিকটা নিয়ে আলোচনা করেছেন। লোকমান্য তিলক লিখছেন, এটা শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ বইতে পাবে। সেখানে লোকমান্য তিলক বলছেন, মনে হয় সেকেন্ড খণ্ডে পাবে। সেইখানে লোকমান্য তিলক বলছেন যে আমরা মানে এমনি ভদ্রতার খাতিরে ওই স্বামীজিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কিছু জানেন এই মানে এই ব্যাপারে, মানে নাও জানতে পারে, কিন্তু ওই ভদ্রতার খাতিরে উনিও এসছেন, মানে আর কি লেট মি, মানে আর কি আমরা ওকে বলছে। উনি তখন দাঁড়িয়ে ওই বিষয় নিয়ে শুধু অনর্গল বলে গেলেন তা নয়, যিনি ওই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছিলেন তার যে মতামতটা, এই যে আর কি নতুন আর কি মতামতটা এসছে, সেটাও যে কিছুদিন পরে খণ্ডন হয়ে যাবে এটাও যে তার মনে হয়, এবং কিরকম একটা আবেগের দ্বারা আর কি খণ্ডন হবে সেটাও তিনি বলে দিলেন। যেমন আমরা পাই মাইসোরের রাজার কাছে যখন তিনি ছিলেন, পরবর্তী সময় বিখ্যাত বিবেকানন্দ হয়ে এসে, তখন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আমেরিকা থেকে এসেছিলেন এবং ইলেকট্রিসিটি বসাচ্ছিলেন মাইসোরে, তার সাথে বিবেকানন্দ ইলেকট্রিসিটি নিয়ে এত দুর্দান্ত কথাবার্তা বলে নতুন ভাবনা চিন্তার আলো রেখেছিলেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মনে হয়েছিল ইনি একজন কোনো বিখ্যাত সায়েন্টিস্ট ডিলিং উইথ ইলেকট্রিসিটি। ডেফিনেটলি হি হ্যাড আ গুড ফ্রেন্ডশিপ উইথ নিকোলা টেসলা। তো তখন মানে কি লোকমান্য তিলক বলছেন আমরা থতমত খেয়ে যাই এ আর কি ঋষির জ্ঞান দেখে, কেন কি যোগীর দেহ এবং কাপড় দেখে মনে হয়েছিল তিনি গীতা এবং ভারতীয় শাস্ত্র মানে আর কি ছাড়া তো কিছু জানেন না। তারপরের দিন থেকে আমার বন্ধু বান্ধবদের এবং তাদের পরিবারদের ভিড় আসা আরম্ভ হলো, এবং নানান প্রশ্ন বানে তিনি বিদ্ধ হলেন, কিন্তু অনর্গল ভাবে তিনি কথা বলতে আরম্ভ করলেন। আমিও মনে করলাম, লোকমান্য তিলক বলছেন, আমিও মনে করলাম যে আমার গীতা সম্বন্ধে জ্ঞানটা একটু ঝালিয়ে নি। কিছুদিন পরে যখন ভিড় বাড়তে আরম্ভ করলো, প্রায় 9 দিন ছিলেন, ভিড় বাড়তে আরম্ভ করলো, তখন একদিন তিনি আমাকে বিকালে বললেন পরদিন থেকে তিনি আমার আউট হাউসে থাকবেন না, কেন কি লোকের ভিড় বাড়ছে আর সেটা তিনি পছন্দ করেন না। পরদিন ভোরবেলায় উঠে বালগঙ্গাধর তিলক মানে আর কি দেখলেন যে তার ওই আর কি আউট হাউসের যে ঘরটি ফাঁকা। অনেক পরে বিশ্ববন্দিত হওয়ার পরে খবরের কাগজে স্বামীজির সম্বন্ধে পড়ে এবং ছবি ওই পোর্ট্রেটটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন ইনি সেই যোগী যিনি ওই দিনকে তার ঘরে ছিলেন ওই রকম অতিথি হয়ে। তাই জন্য নরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে কত ছোট ছোট এরকম, স্বামী সম্বন্ধে কত ছোট ছোট এরকম ঘটনা আছে মানে আর কি যেগুলো আমাদের উদ্বুদ্ধ করে, অবাক করে। কিন্তু এহেন অবস্থাতে আজকের দিনে দাঁড়িয়ে চারিদিকে আমরা যা দেখছি,
হইচই, ফোন নিয়ে হ্যানা ত্যানা যা কিছু। আমি তো এই শিক্ষকতার একটা পেশায় আছি, মোর দ্যান থাউজেন্ডস অফ স্টুডেন্টস আমি এভরি উইক ডিল করি। আমি দেখি এদের কারোর মধ্যে কনসেন্ট্রেশন নেই প্রথমত। তারপরে হচ্ছে এরা একটা কিছুকে ধরে কিন্তু পেশেন্টলি সেটাকে নিয়ে পড়ে থাকে না। আর প্রচন্ড মানে নিজে কিছু প্রচার করব এর একটা আবেগ, কিছু করলো কি না করলো ছবি উঠে গেল ফেসবুকে। এইখান থেকে কি করে বার করা যায় তার জন্য একটা মানে আর কি ভাবনা চিন্তা আমাদের সব সময় থাকেই মাথাতে কন্টিনিউয়াসলি, তোমাদেরও মনে হয় আছে। এই রকমের প্রয়াসগুলো যেন থাকে। স্বামীজির কথা, স্বামীজির বই যেখানে পারা যায়। আমি কিছুদিন আগে আটপুরে গেলাম, সেখানে আটপুরের পলাশ মহারাজ ছোট ছোট সবার স্বামীজি রেখে দিয়েছে। পরীক্ষা নেন, বই দেন। আমরাও আমাদের মানে আর কি ক্লাসে মানে আর কি তাই করি, বই দিই। আমি বললাম মহারাজ বই পড়ে? আমি জানি ওরা পড়ে না, তাও ওনাকে জিজ্ঞেস করা উত্তর কি? বললো পড়ে না ঠিক আছে, কিন্তু বইটাকে তো চোখে দেখে, কোনোদিন তো দুটো পাতা পড়ে দেখবে। তখন আমার মনে পড়ে গেল সেই আর্জেন্টিনিয়ান সাধুর কথা। তখন মঠের গেট বন্ধ হয়ে গেছে, ব্রহ্মচারী অবস্থাতে আমি ভেতরে আছি একটা মানে আর কি সুবিধার কারণে, দেখছি বাথরুম পরিষ্কার করছে। আমি জিজ্ঞাসা করছি যে আপনি তো ব্রহ্মচারী আর একটা বিদেশি শরীর, আমি বলছি যে হোয়াট মেক্স ইউ সুইপ দিস ফ্লোর? তখন তখন আর কি উনি বলছেন দিস ইজ মাই সেবা টু রামকৃষ্ণা। আমি তখন তাকে আরো ফার্দার যখন জিজ্ঞাসা করছি জানতে পারছি না আর্জেন্টিনার। আর ওই আমরা ছোটবেলায় যে ওই মহাপুরুষদের বাণী বা শ্রীরামকৃষ্ণের বাণী যে ছোট ছোট বইগুলো পড়ি 2 টাকা 3 টাকার পাই, উনি সেই বই পেয়েছিলেন, পাতা উল্টে দু একটা বাণী পড়েন, অ্যান্ড গ্র্যাজুয়ালি হি ওয়াজ কমপ্লিটলি ট্রান্সফর্মড। তাই স্বামীজির কাজ স্বামীজি নিজেই করে যাচ্ছেন ভাই, আমরা ছাতার মাথা কিচ্ছু করছি না। স্বামীজির কাজ স্বামীজি করে যাচ্ছেন, আমরা কৃপা, যে আমরা তার কৃপা আমাদের ওপরে, যে আমরা কিছুটা হলেও তার কথা বলতে পারছি, তাতে আমাদেরই উন্নতি হচ্ছে। আমাদেরও পাপ বা অন্যায় যেগুলো করছি সেই পথগুলো একটু পরিষ্কার হচ্ছে। যে স্বামীজিকে নিয়ে যতটুকুনি ধ্যান করবে, তাই এখানে যারা যারা আছে আমি সবাইকে বলছি, স্বামীজির শরীর ওই রূপের সামনে বসে ধ্যান, ঠাকুরের ওই রূপের সামনে বসে ধ্যান, আর স্বামীজির জীবনটা যদি পুঙ্খানুপুঙ্খ পড়ো, তাহলে তার অনেক লেখা পড়ার প্রয়োজন, মানে পড়ার প্রয়োজন ডেফিনেটলি আছে, কিন্তু স্বামীজির জীবন এবং স্বামীজির জীবনকে নিয়ে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এত দুর্দান্ত বলা আছে যে যে বিবেকানন্দের জীবন নিয়ে পড়লেই তার কথাটা পরিষ্কার বোঝা যায় যে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। কেন কি বিবেকানন্দ এমন একজন মানুষ যার জীবন তার দর্শনকে ছাপিয়ে চলে গেছে। তাই স্বামীজির এই মহাপ্রাণতা যেন আমাদের মধ্যে আসে। স্বামীজির ওই ভারতের প্রতি ভালোবাসা, প্রত্যেকটি জীবের প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং কি বিশ্বাস মানুষের প্রতি, সেইটি যেন আমাদের আসে। আর আমরা যেন কাপুরুষ হয়ে চারিদিকে যা ঘটছে দেখে মুখ মুখ চুপ করে না করে একটা গণতান্ত্রিক সিস্টেমের পুরো সুবিধা নিয়ে আমরা যেন উঠে পড়ে জাগি। বিকজ আগামী যে আসছে সময়টা সেটা আমাদের সময়, এবং আমরা যদি মানে আর কি অন্তরে স্বামীজিকে না রেখে যদি না এগোই, তাহলে ইটস আ রিয়েল প্রবলেম। তো ঠিক আছে, আজকে আমি তো এখানেই থামলাম, কেন কি 8টা প্রায় গেছে বেজে। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি এমনি ঘরোয়া আড্ডার কোনো এদিক ওদিক থাকে, তাহলে আমি তাতে আছি রাজি। এবং চলো সেটার মাধ্যমে কিছুক্ষণের জন্য কিছু হয়তো আরেকটু স্বামীজি প্রসঙ্গ হতে পারে। আমি কারোর ভালো লাগবে বলে আমি আজকে এখানে বসিনি, আমার নিজের খুব ভালো লাগলো বলে স্বামীজির কথা। আর আমরা যখন ঘরোয়া আড্ডায় বসি এইভাবেই বসি, স্বামীজিকে নিয়ে এভাবেই কথা হয়, এভাবেই আমাদের আলোচনা হয়। তোমাদেরকে বন্ধুর মতন, দাদার মতন, ভাই বোনের মতন পেয়ে আমার আজকে ভীষণ ভীষণ ভালো লাগলো। মনে আরো অনেক গল্প আসছে, অনেক সাধুদের মহারাজদের গল্প, অনেক মানে আর কি স্বামীজিকে ঘিরে অলৌকিক গল্প। আমি একটা বলেই শেষ করে দেবো। আমি যেখানে পড়তাম না বিএইচইউতে, আমি জয়েন করি বিএইচইউতে, আমি চান্স পাই 2003। 2006-এ আমি শিফট করে যাই পুনে ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে। আমি বিএইচইউতে 3 বছর ছিলাম। 81টা রুম ছিল, তার মধ্যে 40টা রুমে স্বামীজির ছবি। বেশ কথা, স্বামীজিকে পুজো হচ্ছে, তোমরা তো দেখেওছো সিনেমা টিনেমায়, যেমন ওই ছিচড়ে সিনেমাতে সুশান্ত সিং আর কি ওর এতে স্বামীজির ছবি, 12 ফেলো স্বামীর ছবি। তো এটা কিন্তু মানে আর কি নর্থ ইন্ডিয়াতে এটা একটা কমন ট্রেন্ড, যে যারা একটু আইএস পড়ছে বা এরকম ভালো ভালো জায়গায় ইউনিভার্সিটিতে পড়ছে, তার ঘরে একটা স্বামী বিবেকানন্দ ছবি আছে, ধূপ দিচ্ছে। তো হি ওয়াজ আ কমন গড। 3-4টে রুম এরকম ছিল যেখানে বিহারি ব্রাহ্মিনসরা ছিলেন, তারা প্রচন্ড কাস্টিজমে বিলিভ করতো। 3-4 জন এরকম ছিল, 3-4টে রুম এরকম ছিল। এবং সেইখানে তারা স্বামীজির ছবি পুজো করতো, সবই ঠিক আছে, কিন্তু ওই দীর্ঘদিন ধরে ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা তারা দেখে এসছে, তো ছোটবেলাতে শিখে এসছে। তো অন্যান্য লোয়ার কাস্ট বিহারিজরা যারা আর কি বিএইচইউতে চান্স পেয়েছিল, তাদের সাথে এই 3-4টে রুমের 5-6টি ছেলে আর তারা কথা বলেন। আর আমরা দেখতাম যারা লো কাস্ট, মানে আমি কাস্টিজমের ওপরেই কিন্তু দাঁড়িয়ে বলছি, যারা লো কাস্ট
তারা তাদের সাথে একটু কথা বলার সময় একটু সমীহ করে চলতো। আর আমরা বাঙালিরা কেউ ভট্টাচার্য, কেউ আর কি মজুমদার, আমি ধর, ও কথা বলছি ভীষণ আনন্দে, আমাদের ব্যাপারটা ছিল না। আমরা প্রথমে যখন ভাবো না 12 থেকে যখন তোমরা পড়তে গেছো, কোথায় হোস্টেলে আছো, ইউ সি দিস ইন ফ্রন্ট অফ ইউর আইস, তো তখন থেকে একটু আমাদের অবাক লাগতো। সন্দীপ দুবে বলে একজন ছিল, যে এরকম ভাবে কিছুটা হার্ট হয়েছিল, ঠিক আছে, কোন একটা কাস্টিজমের কারণে, এবং সে তাদের গ্রুপের মধ্যে যেহেতু যেতে পারতো না, তাদের বিরাদরির মধ্যে যেহেতু থাকতে পারতো না, তাই তার ভেতরে একটা অ্যাংজাইটি হয়, অ্যান্ড ই আলটিমেটলি থট টু কমিট সুইসাইড। সেই সময় আমরা ওকে স্বামীজির বই পড়তে বলি, এবং সে আর কি বই পড়ে স্বামীজি, এবং তার মধ্যে একটা আশ্চর্য আবেগ জন্মায়। এবং থার্ড ইয়ারের পরে দেখা যায় সন্দীপ দুবের সাথে আরো যারা যারা ছিল, যারা একসময় ওকে আলাদা করে রাখতো, যেহেতু স্বামীজি পড়ে তার নম্বর ভালো হতে আরম্ভ করেছে, স্বামীজি পড়ে মানে তাকে কোনোভাবেই যেহেতু কাস্টিজমের মানে ওই ওই রকম মানদণ্ড দিয়ে নামিয়ে দেওয়া যায়নি, আর স্বামীজিকে পড়ে জীবনে আর কি স্বামীজি তথা পজিটিভিটিকে এনে, আর সে রীতিমতন স্বামীজি এক পাতা করে পড়তো, তার রেজাল্ট ভালো হতে আরম্ভ করলো, তার চেহারার মধ্যে একটা দারুণ নম্রতা, একটা 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 আর কি ভদ্রতার ভাব এলো, তার সে আর কি আস্তে আস্তে আর কি কথা বলতে আরম্ভ করলো। আমরা দেখতাম এই চেঞ্জ গুলো, এবং আমরা দেখছি সত্যি সন্দীপ দুবের মধ্যে কি চেঞ্জ। অ্যান্ড ওয়েন উই আর ইন থার্ড ইয়ার, দুবেজি কিন্তু ওদের মধ্যে টপা। তো এবার ওরা দুবেজির কাছে আসছে নোট নিতে, এবার ওরা দুবেজির ঘরে আসছে ওর কাছে একটু বুঝতে। আর দুবেজি একেবারে উদার ভাব নিয়ে, যারা এক সময় তাকে অব্রাহ্মণ বলে সরিয়ে দিয়েছিল, তাদেরকে ঘরে ডাকিয়ে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, স্বামীজির দু একটা গল্প শোনাচ্ছে, আর উঁচু জাত আর নিচু জাত মিশে এক হয়ে গেছে স্বামীজিকে কেন্দ্র করে। এটা কিন্তু আমাদের হোস্টেল লাইফে দেখেছি। তাই জন্য বিবেকানন্দ পড়া জানা, তার ফলে দেশের সমস্ত সমস্যা মিটে যেতে পারে। আজকে এইটুকুনি থাকলো। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আড্ডামন থেকে থাকে, আমি এগিয়ে যাচ্ছি। সুমন, আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি যদি থেকে থাকো, ইউ নাও ক্যারি অন উইথ দ্য প্রোগ্রাম। আমরা এতক্ষণ অসাধারণ অসাধারণ একটা আলোচনা, ঘরোয়া আড্ডাই যেন শুনছিলাম। আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এতক্ষণ, যেন সেই যে কাহিনীগুলি যেগুলি দাদা উপলব্ধি করেছেন, দেখেছেন, সেগুলিকে আমরাও যেন দেখতে পাচ্ছি। এত সুন্দর আলোচনা তিনি করলেন, আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখন উপস্থিত যারা আছেন তাদেরকে অনুরোধ, আপনারা কয়েকজন মাত্র প্রশ্ন করুন, কারণ আমরা শেষ করব 8:15 দিকে। তো ফণীভূষণ সিংহ মহাশয় প্রশ্ন করবেন। তার আগে একটি ছোট্ট ঘোষণা শেষ করে নিই, তারপরে প্রশ্ন উত্তর পর্ব চলবে। শ্রীমৎ স্বামী প্রভরানন্দজি মহারাজের অনুপ্রেরণায় ইয়ং সোলজার্স অফ স্বামীজি গঠিত হয় 2019 সালে। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজের উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে ইয়ং সোলজার্স অফ স্বামীজি নিত্যদিন কাজ করে চলেছে অনলাইন গুগল মিটের মাধ্যমে। রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়ে প্রাত্যহিক প্রভাতী দিনচর্চা শুরু হয় ভোর 5:30 থেকে 6:30 পর্যন্ত। বৈদিক শান্তিমন্ত্র, সংঘগীতি, স্বদেশ মন্ত্র, মনোসংযোগ, সংকল্প বাক্য পাঠ, স্বামীজির বই পাঠ, শরীর চর্চা এবং সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়াও স্পোকেন হিন্দি ক্লাস, গানের ক্লাস, শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাস ও অসতমা সদ্গময়, সাপ্তাহিক পাঠচক্র, তত্ত্বমসী ও বিবেক জ্যোতির মতো অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও ইয়ং সোলজার্স অফ স্বামীজি সমাজসেবামূলক নানান কাজের সঙ্গে যুক্ত। শিক্ষক দিবস পালন, দরিদ্র মানুষের বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। একই রকম ভাবে মায়েদের একটি আলাদা গ্রুপ আছে শারদায় নারী জাগরণ নামে, সেখানেও এই সকল কাজগুলি নিত্যদিন হয়ে থাকে। আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে তারা আমাদের এখানে ইনকল মেসেজে তারা তাদের ফোন নাম্বার এবং নাম দিতে পারেন, আমরা তাদেরকে যুক্ত করে নিতে পারবো। এখন স্যারের এত সুন্দর আলোচনার উপর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তিনি করতে পারেন। আমাদের মহারাজের বাবা এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয়
ফণীভূষণ বাবু, উনি হ্যান্ড রাইজ করেছেন। আপনি প্রশ্ন করুন। স্যার, মানে আমার একটু প্রণাম নেবেন। আপনার কথাগুলো শুনে খুবই মুগ্ধ হলাম, মানে প্রচুর মুগ্ধ হলাম আপনার কথাগুলো শুনে। তো আপনি যদি এইভাবে বারে বারে আসেন খুব ভালোই লাগবে। তো একটা প্রশ্ন যেটা হচ্ছে, স্বামীজি একবার বলেছিলেন যে ঠাকুর জন্মের পরেই সত্যযুগ আরম্ভ হয়ে গেছে। তো বর্তমান সমাজের যা অবস্থা, আমি সত্যের কোনো প্রভাব পাচ্ছি না, বরং মিথ্যাতে ভরে গেছে দেশ। তো তাহলে ঠাকুর স্বামীজির কথা কি মিথ্যা হয়ে গেল, যে ঠাকুরের জন্মের পরে সত্যযুগ আরম্ভ হয়ে গেল কি করে? এক নম্বর। আর দু নম্বর, যে সনাতন ধর্মটা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হবে, তো যেভাবে অন্য ধর্মগুলো মাথা তাড়া দিয়ে উঠছে, আমাদের সনাতন ধর্ম, তবে স্বামীজি সনাতন ধর্মটাকে একবারে শেষ হয়ে গিয়েছিল। আমেরিকাতে না গেলে আমার মনে হয় সনাতন ধর্মটা এতটা প্রভাব বিস্তার করতে পারতো না আজকে যা করেছে। তো সর্বধর্মের উপরেই যে সনাতন ধর্মটা কবে জাগবে? একটা প্রশ্ন নয়, আলোচনা যেটা বলছেন, এটা ঠিক প্রশ্ন বলা চলে না, যদি বলেন একটু গুছিয়ে। দাদা আপনারটা মিউট আছে, দাদা আপনারটা মিউট আছে, একটু আনমিউট করে নেবেন। ও, যেহেতু আর কি সীমিত সময়, ওই জন্য আমি 15 মিনিট আছে, তো আমি আমি জাস্ট কয়েকটা ঘটনা বলে চলে যাব। ওনার প্রথম হচ্ছে প্রশ্ন যে চারিদিকে এত মিথ্যা, তাহলে কি সত্যযুগ সত্যি হলো? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। তারপরের প্রশ্নটা হচ্ছে যে, তারপরের প্রশ্নটা কি কি ছিল আপনার? যে সনাতন ধর্ম সনাতন ধর্ম, হ্যাঁ, সনাতন ধর্মের এর বিস্তার কি হচ্ছে আদৌ? অন্য অন্য ধর্মের তো অন্য বিস্তার দেখতে পাচ্ছি, সেটা আমি পরে আসছি, কোন ধর্মের কি বিস্তার ভাব, কিন্তু আমি এর আগে ওটাতে আসছি। একটা ঘটনা মনে পড়ছে, তোমরা অনেকে হয়তো জানো, কেউ কেউ হয়তো জানো না। বরাহনগর মঠে একটা ঘটনা, নরেন্দ্রনাথ দত্তের কিন্তু প্রচন্ড জ্বর হয়েছে। এটা তোমরা বরাহনগর মঠের হোমকুণ্ড বলে বইটাতে পাবে। প্রচন্ড জ্বর হয়েছে, তখন তো জানো অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার হয়নি। আর স্বামীজির এত জ্বর হয়েছে যে 2-3 দিন জ্বর সারেনি। তারপরে রাত্রিবেলায় যখন প্রায় মানে মানে আর কি মানে 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 3 দিন ধরে জ্বর আর কি চলছে, তো মানে প্রায় চতুর্থ দিন সকালবেলায় প্রায় সংজ্ঞা শূন্য, মানে জ্ঞান হারিয়ে ফেলেছে এরকম অবস্থা। কিছুতেই তাকে আর বাঁচিয়ে আনা যাবে না, এরকম একটা ভাবনা চিন্তা তার গুরু ভাইদের মধ্যে চলে এসছে। রাখাল মহারাজ মানে একেবারে পাগলের মতন ঠাকুরকে ডাকছে। শরৎ মহারাজ মানে একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নরেন হয়তো তাদের মধ্যমণি চলে যাচ্ছে, ঠাকুর চলে যাচ্ছে। তারপরে নরেনের হয়তো এই হাল, জ্ঞান হারিয়ে ফেলেছে। বলছে সেই মাথায় জলপট্টি দেওয়া, কোলে তার মাথায় নিয়েছে, মাথায় জলপট্টি দেওয়া, পাগলের মতো ঠাকুরকে ডাকা, সবকিছু চলছে, মানে এখন রাম ভরসে যা হবে। বলছে বিকেল বেলায় নরেনের সংজ্ঞা ফিরল, দিয়ে হালকা করে শরৎ মহারাজকে দেখে স্বামীজি মানে নরেন্দ্রনাথ দত্ত শরৎকে ডাকছে, বলছে শরৎ, অনেকটা এরকম ভাবে হয়তো ডাকবে। শরৎ বলছে হালকা ভাবে আমার নামটা ডাকলো, আমি কানটা সামনে নিয়ে গেলাম। বলছে আমাকে বলছে, ভায়া এবার আর যাওয়া হলো না। আমি লাইনটা কিন্তু কোট করছি, অনেকটা এরকম, ভায়া এবার আর যাওয়া হলো না, মানে এইবারই হয়তো চলে যেতাম, শরীরটা চলে যেত, এরকম একটা ব্যাপার, কিন্তু এবার আর যাওয়া হলো না। তিনি রেখে দিলেন আমাদের অনেক কাজ ভায়া, ভবিষ্যতে দেখবে আমাদেরকে লোকে প্রফেটস বলবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের কথাবার্তা পড়ে, আমাদের ভাব শুনে জেনে রাস্তায় রাস্তায় কুলি মুটে মজুররা প্রফেটস হয়ে ঘুরে বেড়াবে। এবার আমি সত্যযুগের কথায় আসছি। যেই যুগে নরেন্দ্রনাথ দত্ত বিদেশে গিয়েছিলেন বলে তাকে কালাপানি পার করতে বলা হয়েছে, এই অভিযোগে দক্ষিণেশ্বরেই ঢুকতে দেওয়া হলো না, তাহলে বুঝতে পারছেন পিনাকি বাবু বা যিনি আছেন কি ভয়ঙ্কর জাতপাতের বিভেদ ছিল। যেই যুগে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি জোর করে বিয়ে দিয়ে দিয়ে একাধিক সন্তান উৎপাদনের কেন্দ্র করে রাখা হতো, তাদের রঙিন শাড়ি পরা মানেই বিভৎস অবস্থা, আর গিরিশ ঘোষ থিয়েটারের মাধ্যমে লোক শিক্ষা করছে বললেও বিদ্যাসাগর মশাই সেখানে যেতেন না, কেন কি নট নটিদের কারবার। সেই ভারতবর্ষটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে ভাবুন। কত উন্নত ভাব, কত আবেগ। আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিম্ন শ্রেণীর লোকদেরকে
তোলার চেষ্টা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে সীমিত জায়গায় কি ঘটছে কি ঘটছে না সেটা পরের আলোচনা, কিন্তু একটা সামগ্রিক চেষ্টা ভীষণভাবে চলছে মানুষকে মানুষ হিসেবে স্বীকার করার। সেটা সেই মানে আর কি গণতান্ত্রিক দিক থেকে হোক, সেটা আধ্যাত্মিক দিক থেকে হোক, চেষ্টা একটা কিন্তু চলছে। আমি বলছি না যে সমস্তটা হয়ে গেছে, আর আমি এখনো সেই যুগটা দেখিনি যেখানে আরো তীব্রভাবে ঠাকুরমা স্বামীজির ভাব কাজ করতে আরম্ভ করবে। কেন কি স্বামীজি বলেছেন ১,৫০০ বছর ধরে আরো থাকবে। আমরা হয়তো টর্চের একেবারে আলোর মুখটায় আছি, আলোটা যখন আরো বড় করে পড়বে তখন যে কি হবে প্রভাব জানি না। কিন্তু নারীর যে উন্নতি ঘটেছে, আমি ইংলিশ অনার্স পড়াই, আজ থেকে ১০ বছর আগে আমি যত না ছাত্রী সংখ্যা পেয়েছিলাম, এখন আরো ছাত্রী সংখ্যা বেশি পেয়েছি। এবং মাইনরিটি, আমার মাইনরিটি বলতে শব্দটা খারাপ লাগছে কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই বলার, মাইনরিটি থেকে প্রচুর ছাত্রছাত্রী উঠে আসছে, ছাত্রী উঠে আসছে। এবং তাদের বাবা মাদের সাথে কথা বলে জানতে পারছি তারাও চায় তাদের মেয়েরা পড়াশোনা করুক, শেক্সপিয়ার পড়ুক, অস্কার ওয়াইল্ড পড়ুক। এবং আমরা যখন সেমিনার করছি তাদের সংখ্যাটা ১০% হলেও আছে। হয়তো তারা তাদের ধর্মভাব পরিবর্তন করছে না, কিন্তু তারা যে ভীষণভাবে একঘেয়েমি একটা হয়ে যায় তাও কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় এই যে সরকার যে নিয়মগুলো করেছে, স্কলারশিপ গুলো দিচ্ছে, এই যে এই যে শিডিউল কাস্টদের জন্য, শিডিউল ট্রাইবদের জন্য এই যে নানান রকমের ফেসিলিটি গুলো আসছে, এগুলো কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর লোকগুলোকে তুলে আনার জন্য। এইটাই আমরা সত্য যুগ বলবো। দেখুন, একটা সময়, যেই সময় ব্রাহ্মণের হাতে ছাড়া খাবো না এরকম একটা ব্যাপার ছিল, মানে সেই যুগে আজকে সরস্বতী পুজো হচ্ছে, আমি কত ছাত্রের বাড়িতে দেখি তারা আলাদা করে সরস্বতী মূর্তি নিজেরাই তৈরি করছে। হ্যাঁ, তারপরে নিজেরাই বসে পুজো করছে, বলছে মা আমার আর কি আরাধনা তুমি নাও, স্বামীজির বইতে পড়েছি ভায়া নাকি কাউকে লাগে না। তাই জন্য এই যে তার মনের মধ্যেই ভাব এসেছে, এটা তো চরম সত্য ভাব। এইভাবেই কিন্তু সত্যযুগ কালক্রমে যাবে। যখন স্বামীজি বলেছেন নিশ্চয়ই হবে। আর আমরা আমাদের যুগের এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। আমরা অনেকটা প্রফেটস এর মতন হয়ে আছি। তা না হলে আজকে এই আমরা ৪০ জন বসে কি বিষয়ে আলোচনা করছি? ভাবুন তো, এই সময় ৮টা ১০-এ পৃথিবীতে আর কোথায় কত কিছু হচ্ছে, কিন্তু আমরা ৪০-৪৫ জন বসে হাইয়েস্ট অফ ফিলসফি নিয়ে আলোচনা করছি। উই আর টকিং অ্যাবাউট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি। আমরা জীবই যে শিব এই তত্ত্বের উপরে দাঁড়াতে চাইছি। আপনি আমাকে প্রশ্ন করে বলছেন সত্যভাব কি সত্যি এসছে? যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি সেই প্রচন্ড পজিটিভ ভাবে বলছি হ্যাঁ, অনেক বাদ বিচার চলে গেছে, নারীর আরো উন্নতি বাড়ছে, আরো হবে মা আসার পর থেকে, আমরা তাই দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে এই যে সুযোগটা আমরা পাচ্ছি, যেখানে ধর্মের কোনো ভেদ নেই, জাতের কোনো ভেদ নেই, আপনি কোন জাত আপনার পদবি না দেখে, আমরা আপনি আমার পদবিও না দেখে ওই স্বামীজিকে মাঝখানে দাঁড় করিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এটা কিন্তু সত্যযুগে শুরু হয়ে গেছে বলে আমি মনে করি। আর সনাতন ধর্মভাবের প্রচারটা, এটা একটা জটিল প্রশ্ন। দেখুন, মানে আমরা যেন, এটা একটা আলাদা প্রশ্ন, প্রচার হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানি না, এর পেছনে পলিটিক্যাল অনেক অ্যাঙ্গেল আমরা আনতে পারবো। শুধু এইটুকুনি বলার যে আমি একদম গোদা বাংলায় বলি, ঘরোয়াভাবে ছেলেরা বলি, আমাদের বাবা মারা, মানে যারা পরিবারে আছেন, সেই বাবা মায়েরাও কিন্তু অনেকটা ধর্ম ব্যাপারটাকে ভালো মতন জানেন না। তারা সেটাকে আচার সর্বস্ব ধর্মে পরিণত করেছেন। এই তুই এখানে কেন বসলি, এখানে কেন খেলি, এইটা কেন করলি, ওইটা কেন করলি। সচরাচর ছাত্রছাত্রীরা যখন বড় হয় তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে তার সনাতন ভাবের মধ্যে সনাতন তো কিছুই নেই, বরং আমি দেখতে পাচ্ছি যে মাছ মাংস নিয়ে খেলে সমস্যা। কোনো কোনো বৈষ্ণব বলছেন কৃষ্ণ আগে কালী পরে। কোথাও খাটে গিয়ে যদি আমি হট করে একটু চিকেন রোলটা খেয়ে নিলাম, তাহলে জামাটা ছেড়ে এক্ষুনি আয়। এই যে কিছুদিন আগে দেখলাম একজন অন্য মতের সন্ন্যাসী মানুষ শুধু মাছ খাওয়ার জন্য বিবেকানন্দকে উড়িয়ে দিলেন, আর সেটা ১,০০০ লোকের সামনে বলছে, আর তারাও হাততালি দিচ্ছে। তাতে বোঝা যায় যে আমাদের একেবারে প্রাথমিক অবস্থাতেই কিন্তু ধর্মের মূল তত্ত্বটাকে বোঝাতে হবে। যতক্ষণ না আমরা নিজেরা সনাতনীরা এটা বুঝবো না যে আমাদের ধর্মভাবটা কতটা উদার, কতটা বিস্তার লাভ করতে পারে মানবিক ক্ষেত্রে, ততক্ষণ না আমরা বুঝবো না, ততক্ষণ অবধি কিন্তু অন্যরা এই জন্যই বিস্তার লাভ করছে, কেন কি আমাদের মধ্যে সেই দৃঢ়তা নেই, আর আমরা একে অপরকে এখনো ভালোবাসিনি বলে। এখন আপনি জানেন না, আমি আপনাকে বলে দিচ্ছি, খুব খেয়াল করে দেখবেন, ভারতবর্ষে যত মাইনরিটি, তার তার মধ্যে 90% কিন্তু লো ক্লাস হিন্দুস ছিল। এটা আমি বলছি না, অমলেশ ত্রিপাঠী পড়লে বুঝবেন, রমেশচন্দ্র মজুমদার পড়লে বুঝবেন। বিবেকানন্দ বলছেন ওরা কেন অন্য ধর্মে চলে গেল জানিস? শুধু ভালোবাসার অভাবে।
তলোয়ারের জোরে নয়। এই যে দলিত করে রাখলাম, এই যে একেবারে শিডিউল করে রাখলাম, এই যে এত বছর ধরে ওদেরকে প্রাথমিক নাগরিক, প্রথম শ্রেণীর আর কি নাগরিকত্ব দিলাম না। চৈতন্যদেবের সময় পশ্চিম বাংলার মানে যে পপুলেশন ছিল ওটা ছিল 84 lakhs, 84 লক্ষ, যার মধ্যে 41 লাখই মুসলমান, এবং তারা মেনলি লো ক্লাস হিন্দুস। কেন কি আপার ক্লাস যারা হিন্দুস, তারা ওই লো ক্লাস হিন্দুসদেরকে জায়গা করে দিতে চাইছে না। আর তারা রাজ ধর্মের দিকে ঝুঁকে গিয়ে তারাও দেখতে পাচ্ছিস ঠিক ভালো লাগছে না নতুন আর কি ধর্মভাবটা, কিন্তু আর তো কোনো উপায় নেই। কেন কি হিন্দু হয়ে ফিরলে তো কত আচার বিচার, এইটা ছোবো না ওইটা ছোবো না। এই যে মাঝখানে তাদের এই গ্যাপটা ফিল আপ করার জন্য চৈতন্যদেব একটা নতুন ভাব নিয়ে এলেন, যেখানে একটা কমন গড কৃষ্ণ এলো। এই জন্য আগে আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমরাও এই ওই করে আমাদের এই নতুন ভাবগুলোকে না আনতে দিয়ে ওই পুরোনো ডিসকার্ডেড থিওরিজ গুলো এনে আপনি গ্রামগঞ্জে গিয়ে দাঁড়ান, সেখানে আপনি কোনো একটা বৈষ্ণব আখড়ায় বা একটা কোনো হিন্দু সভায় কথাবার্তাগুলো শুনবেন, সেগুলো কি খুব একটা উৎকৃষ্ট কথাবার্তা? আমি এখানে দাঁড়িয়ে কিছু বলছি না, কিন্তু আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক জ্যোতির যে বলয়তে যেসব এখন বাবাজিরা ঘুরে বেড়াচ্ছেন, যে কারণ নাম দেখে মুখ দেখে কিছু বলে দিচ্ছে না, তাতে ভিড়ভাট্টা বাড়ছে, তাতে কিন্তু আমাদের ধর্মের মূল আবেগটা নষ্টই হয়ে যাচ্ছে, বরং সেটা খুব একটা উন্নতি লাভ করছে না। যতক্ষণ না আমরা শুদ্ধ ধর্মভাবে যাব, ততক্ষণ না আমাদের বাড়ির ছেলেমেয়েরা বুঝবে যে Hinduism actually deals with the strong essence of spirituality that is free from all sorts of dogmatism, ততক্ষণ অবধি আমরা অন্য ধর্মের ছেলেরা চলে যাচ্ছে, ভাবেনি চলে যাচ্ছে। তাই জন্য এই আমার মনে হয় এটা একটা বিস্তারিত আলোচনা কেন যাচ্ছে, কিন্তু সত্যযুগ যে এসেছে এটা আমার মনে হয় সত্যযুগ এসছে। কেন কি অনেক উন্নতি হয়েছে দাদা, অনেক উন্নতি হয়েছে, স্কুল কলেজেস অনেক বাড়ছে, হাসপাতালের ক্ষেত্রে অনেক হচ্ছে হচ্ছে আমরা হয়তো খারাপটাকেও চারিদিকে দেখছি, কিন্তু ভালোটাও আছে আমি মনে করি, যেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। নাহলে আজকে আমি আপনি বসছি কেন ভালো ভাবটা নিয়ে? তো জানি না স্যার, আপনার আপনার মনটা আমি ক্লিয়ার করতে পারলাম কিনা, কিন্তু চেষ্টা করছি। স্যার আপনি ভালোই বলেছেন, খুব ভালো বলেছেন। তো একটা কথা, একটা আমার আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে আমরা আজকে সনাতন ধর্ম ধর্মাবলম্বী হয়ে বেশ কিছু মানুষ আমাদের এই পাড়াগাঁ থেকে দেখছি হ্যাঁ যে পিতা পরমেশ্বর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিচ্ছে। হ্যাঁ, জোর করিয়ে এবং বুঝিয়ে সাজিয়ে তাকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে, পিতা পরমেশ্বর নিয়ে চলে যাচ্ছে। তো এই 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 সনাতন ধর্ম নিয়ে স্যার আপনি যদি একটা ক্লাস করেন, আমার বিশেষ অনুরোধ, আপনি সনাতন ধর্ম নিয়ে একটা বিশেষ ক্লাস করুন, আমার একটা অনুরোধ আর কি। পরে যদি হয় এটা আমিও শুনেছি, বেশ। এটা আমিও শুনেছি। শুনুন, শুধুমাত্র পিতা পরমেশ্বর বলে মানে আর কি নিচ্ছে না, তার ওইখানে কিন্তু একটা বিদেশ থেকে টাকা পয়সাও আসছে, এটাও কি আপনি জানেন? নিশ্চয়ই হ্যাঁ এটাও হ্যাঁ, আপনি, টাকাও আছে, হ্যাঁ। হ্যাঁ এটা ভ্যাটিকান থেকে এটা একটা, এটা আমি এখানে বলতে চাই যে এটা একটা অর্থ আসছে। তাই আমাদের যদি নেতা নেত্রীরা যদি একটু দেখুন, এটা অর্থের প্রয়োজনে ঘটছে এরকম এইসব বলে কিছু আহ, এইটাই কারণ, কিন্তু এটাই কারণ, কিন্তু দেখুন অভাব পড়ে যাচ্ছে, বাইরে থেকে লোকে প্রচুর টাকা পয়সা এনে ঢালছে। মানি ইজ দ্য আলটিমেট নিড অফ কমন পিপল। সে আর কি ভগবান কি বুঝবে, আপনার মধ্যে সদ্ভাব আছে তাই আপনি ধরে রেখেছেন। যার মধ্যে সদ্ভাব নেই, যে বোঝে আমার দুটো ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, আমার বাড়ির ছাদটা পাকা হবে, তো আমি নয় যিশু বিশু বলে ডাকলাম তাদের, কিন্তু অ্যাজ আ কমিউনিটি আমরা এখন রাইজ করিনি। আপনার কথাতে একেবারে স্বীকার করে বলছে, অ্যাজ আ কমিউনিটি আমরা রাইজ করিনি। কালকে যদি অন্য কমিউনিটির কেউ যদি এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলে যে উই আর রেডি টু কিল ইউ, তাহলে কিন্তু আমরা আমাদের মধ্যে থেকে কোনো স্ট্রং মানে আর কি কমিউনিটি রেসপন্স পাবো না। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার। তাই জন্য যারা যারা এই সনাতন ভাব নিয়ে আছে তারা অন্তত সেফগার্ড করুক। আমি একটা কথা বলতে চাই, আমি জানি না কিরকম সেটা অর্থে দাঁড়াবে, যারা যারা মনে করে যে হিন্দু ধর্ম রক্ষা হয়েছে আদর্শ এবং শুদ্ধতা এবং পবিত্রতা তথা শান্তির দ্বারা, তারা ইতিহাস পড়েনি, তারা 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 বাচ্চা ছেলে। হিন্দু ধর্ম রক্ষা পেয়েছে তলোয়ারের জোরেই, রক্ষা পেয়েছে দ্য বীর মারাঠাস। হ্যাঁ, যারা যারা ছিল ওই সময়, ওই 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 আর কি মাহমুদ অফ ঘড়ির আর কি এগেনস্টে আর কি যারা যারা মানে আর কি দাঁড়িয়ে ছিল, দ্য শিখস অ্যান্ড দ্য এমিনেন্ট পার্সোনালিটিস, যারা যোগ ব্যায়াম করে নিজেদেরকে একটা সময় ওই কেরালাতে যে আর কি মানে কারালিপাট্টু যা ছিল, তো ওই একটা কন্টিনিউয়াসলি একটা ব্রিগেড আমরা তৈরি করেছিলাম যাতে কোনো ফরেন ইনভেশন আমরা আটকাতে পারি। তারা নিজেদের প্রাণ দিয়ে অনেকটা ধর্মমতকে বাঁচিয়েছে। নাগা সাধুদের আক্রমণ এবং সে আক্রমণের মুখে পড়ে সালতানাতের কিভাবে পতন, এগুলো তো ইতিহাসে পড়ানো হয় না।
কিন্তু প্রচুর মানুষ অস্ত্র তুলে ধরেছিল ধর্ম রক্ষার্থে। সেটা আমাদের গীতায় ভগবানও করেছেন, রামচন্দ্র করেছেন। আমি অস্ত্র টস্ত্র তোলার কথা বলছি না, কিন্তু অ্যাজ আ কমিউনিটি উই মাস্ট কানেক্ট অ্যান্ড উই মাস্ট স্প্রেড দ্য হাইয়েস্ট অফ ফিলসফিজ অ্যাভেলেবল। মুশকিলটা কি, যারা ধর্ম প্রচার করে টাকার লোভ দেখিয়ে, তারা আমাদের ধর্মের সবচেয়ে নিম্ন কথাগুলো বলে, আর সেটা তুলনা করে ওদের ধর্মের সবচেয়ে উচ্চ ভাব দিয়ে। এটা গন্ডগোল। আমাদের ধর্মের উচ্চ ভাবগুলো দিয়ে বলে না, ওদের উচ্চ ভাব। তাই জন্য ওদের, এই জন্য আমাদের মধ্যেও কেউ নেই সেই আর কি ব্যাপারটাকে ওয়াকিবহলতায় নিয়ে যেতে। আশা করি এরকম সংগঠনগুলোর মাধ্যমে আরো আমরা সংঘবদ্ধ এবং দলবদ্ধ হয়ে এই ভাবটাকে চালিয়ে যাব, ঠাকুরের কাছে প্রার্থনা করে। আর কারোর কাছে কিছু প্রশ্ন আছে? কারণ সময় অনেকটা চলে যাচ্ছে, সুমন। হ্যাঁ হ্যাঁ, আরো 2-3 জন প্রশ্ন করবে, হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা আচ্ছা। অনিশ ভাই, অনিশ পুরকাইত, ভাই হ্যাঁ। তুমি একটা প্রশ্ন। নমস্কার স্যার। আমার প্রশ্নটি হলো স্বামীজিকে। হ্যাঁ, শোনো, আমাকে স্যার বলো না, দাদা বলো। দাদা হ্যাঁ, বলো, দাদা। দাদা বলে ভালো লাগবে। হ্যাঁ, বলো। স্বামীজিকে কেমন ভাবে এবং কতটা ভালোবাসলে স্বামীজিকে ধরা যাবে বা তিনি এসে ধরা দেবেন? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হাউ টু রিড স্বামীজি, আমরা স্বামীজিকে পড়বো কেমন ভাবে? কতটা ভালোবাসবো এটা আমি কি করে বলবো বলো? প্রাণ কতটা, এটা ভালোবাসাটা এমনি এমনি হবে গো। মানে আমি বলছি কিরকম ভাবে হবে। আমার যে, আমার স্বামীজিকে প্রথমে দেখে ভালো লেগেছিল ভাই। সুভাষচন্দ্র বোসকে দেখে, স্বামীজিকে দেখে আমি একদম মনের কথা বলছি। ওই রকম একটি চেহারা, 6 ফিট টল, ওই রকম বুকের ওপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, গোটা ভারতের গরিমা নিয়ে, পৃথিবীর মাথার উপরে পা দিয়ে, একটা যেন আলাদা মানে, মানে গিভেন দ্য পাওয়ার টু কমান্ড, সন্ন্যাসীর বেশে রাজা প্ল্যাটফর্মের এপার থেকে ওপার হেঁটে যাচ্ছে, তালি পড়ে যাচ্ছে। আমার রূপ দেখে ভালো লেগেছে। ওই রকম চোখ, ওই রকম চিবুক, ওই রকম উষ্ণিস, ওই রকম পাগড়ি পরে রাজার মতন প্রথমে দেখে ভালো লেগেছিল। এমন ভালো লেগে গিয়েছিল ভাই যে মনে হয়েছিল বুদ্ধের পরে আর কেউ নেই যে এরকম রূপ নিয়ে আসতে পারে। আমার মনে হয়েছিল তা, এবং সেই রূপের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। খুব অদ্ভুত লাগলেও হয় না, আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তার রূপের প্রতি তো আকৃষ্ট হই। একজন কাউকে দেখলাম, তাকে দেখে বড় ভালো লাগলো, তো ভালো লাগলো তো মনে হলো যাই, তার সাথে একটু দুটো কথা বলি, দেখি না সে আমাকে ভালোবাসে কি না। তো যদি দেখি একটু আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে যে সে আমাকে ভালোবাসে, তাহলে তার জন্য একেবারে প্রাণ ঢালতে ছেলেপুলেরা চলে যায়। এটা তো ভালোবাসার ক্ষেত্রে হয়। একদম আমরা একদম লৌকিক স্তরের ভালোবাসা দাঁড়িয়ে বলছি। আমার কিন্তু দেখে ভালো লেগেছিল, মনে হয়েছিল এই লোকটাকে পড়া উচিত। যে সুভাষচন্দ্র বোস যখন বলছেন ইনি শেষ কথা, অরবিন্দ যখন বলছেন ভারতবর্ষের আধ্যাত্মিক উন্নতি এনার মধ্য থেকে শুরু, রবীন্দ্রনাথ বলছেন ভারতকে জানতে এনায় পড়তে হবে, ছোট ছোট লেখাগুলো যেগুলো আমি 8-9 এদিক ওদিক পড়ছি, তো মনে হচ্ছিল না, এনাকে পড়তে হবে। এবার পড়তে আরম্ভ করলাম কিরকম জানো তো? আমি আমার দিক থেকে বলছি, ওই পৌহারি বাবার মতন বলছি, হ্যাঁ, যে নাক কেটে দিয়ে, সে তো গল্পটা জানো, যে যে আর কি যেভাবে দীক্ষা পায় সেভাবেই দেয়। তো আমি যেভাবে পেয়েছি, মানে আমি যেভাবে খেয়েছি সেভাবেই আমি ঢেকুর তুলছি। তো ব্যাপারটা এরকম হয়েছে যে আমি স্বামীজি প্রথমে ছোট ছোট বই থেকে পড়তে আরম্ভ করি, কিন্তু জীবনী পড়তে আরম্ভ করি। ওই ওই আর কি বিশ্বেশ্বরানন্দজি মহারাজের বই প্রথমে। আমি আর কি ইংলিশ মিডিয়ামের মানে আর কি ছাত্র ছিলাম, তো জেভিয়াসের ছিলাম, তাই জন্য আমি ইংরেজিতে কিছু বই পড়তে আরম্ভ করি মূলত। তারপর আমি বাংলায় শিফট করি, কিন্তু ইজ লাইফ। বা যত স্বামীজি পড়তে আরম্ভ করছে আমার ভালো লেগে যাচ্ছে। মনে হচ্ছে প্রথমত তো বিবেকানন্দের জীবন পড়লে মনে হবে যেন একটা সিনেমার মতন কিছু দেখছো। ঠিক কি রে ভাই, একজনের মানে আর কি একজনের মা কাশিতে আরেকজনকে মানে আর কি রেখেছেন, দিয়ে সারাক্ষণ ধরে বীরেশ্বরের কাছে, আমি বেচুতে গেছি, বীরেশ্বর শিবের কাছে আমি দীর্ঘক্ষণ, আমি যখনই বেনারস যাই আমি ওনার সামনেই থাকি, এবং দিনে 2 বার ওনার কাছে গিয়ে বসি, পুজো টুজো করি, এই সেই করি, ছাইটাই মাখি। কি অপূর্ব শিবলিঙ্গ বীরেশ্বর শিব, যদি না দেখে থাকো। তো ওনার মা সেখানে পুজো দিয়ে, সেইখান থেকে না এরা জ্যোতি এসে খসে শ্রীরামকৃষ্ণ বলে। তারপর স্বামীজির জন্ম হলো, তারপর কি দুরন্তপনা। তারপর ভাবছি এই কি রে বাবা, যেই মানুষটা ঘুমানোর সময় নাকি দেখছে বিন্দু চারিদিকে, সেই বিন্দু গিয়ে মাথায় এসে ফেটে যাচ্ছে, চারিদিকে আলো দিয়ে ঘুমিয়ে পড়ছে, এগুলো তার জীবনে ঘটছে। এবং একের পর এক অলৌকিক আর লৌকিক, অলৌকিক আর লৌকিক, আর দামালপনা, দুর্দর্শপনা। আর সেই যুগটাকে মনে রাখবে সব সময়, যে যখন বিবেকানন্দ বন্ধুদের সাথে মিলে কুকিং ক্লাব তৈরি করছে, যখন তিনি ঘোড়া চালাচ্ছেন, যখন তিনি তলোয়ার চালাচ্ছেন, ফেন্সিং করছেন, যখন তিনি বক্সিং করছেন, জিমন্যাস্টিকে যাচ্ছেন, তখন বাঙালি ল্যাকপ্যাকে শরীরে হয়ে গেছে। বাবু কালচার তখন চারিদিকে, বঙ্কিমচন্দ্র কমলাকান্তের আর কি দপ্তর দিয়ে তখন ব্যঙ্গ করছেন, যে বাবুরা তো হাতে ফুল নিয়ে গন্ধ শুকতে শুকতে ওইসব পাড়ায় যায়, দিনে আর কি লক্ষ্মী আর রাতে সরস্বতী পুজো করে, মানে দিনে বউ
আর কি মানে রাত্রিবেলায় তখন অন্য কোনো মেয়ে, একদম রেস্টোরেশন পিরিয়ড ইংল্যান্ডে, মানে আর কি মানে যেমন ছিল তেমন। সেই যুগে দাঁড়িয়ে একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে চাইছেন। তারপরে হঠাৎ জীবনে কি একটা জিজ্ঞাসা এলো, পাগলের মতন ভগবান আছেন কি না, কেন কি চারিদিকে তখন ধর্ম আন্দোলন হচ্ছে, এইভাবে পড়বে। উস্কো খুস্কো চুল, বাড়ি ছেড়ে দিয়ে মামার বাড়ির টঙে পড়ে আছে। জানো তো স্বামীজির ছোট্ট ঘর ছিল, এবার নোংরা তোষক, নোংরা বিছানা, নোংরা বালিশ। আর স্বামীজি খুব স্মোক করতে ভালোবাসতেন। আর মানে মানে কি কথা বলতেন মাঝে মাঝে, থুতু ফেলতেন। আর যখন কথা বলতেন একেবারে প্রাণ মন ভরিয়ে দিতেন। শরৎ মহারাজের সাথে যখন প্রথম দেখা, শরৎ মহারাজ ভাবছি কি ছেলে রে ভাই, হিন্দি গান গায়ে পা দুলিয়ে এর পাল্লায় পড়ে আমার আর কি বন্ধু ওর আর কি মানে মানে আর কি সর্বনাশ হয়েছে। তারপরে বাংলা ভাষা নিয়ে যখন আলোচনা শুরু হলো, ওই ছেলেটা যিনি পরে আর কি মানে নরেন বলে জানবে, বলছে ও এত দুর্দান্ত আলোচনা করে চলে গেল, সে মন মুগ্ধ হয়ে গেল। ভাবলাম না, ছেলেটার একটু এদিকে মানে আর কি এদিক ওদিক বেয়াদবি থাকলেও তার জ্ঞান প্রচন্ড আছে। মানে নরেন্দ্রনাথ হচ্ছে প্রচন্ড ফরওয়ার্ড, প্রচন্ড ফরওয়ার্ড। মানে আমার তো মনে হয় যেভাবে শিষ্যকে মানে শরৎচন্দ্র ইয়েকে আর কি চক্রবর্তীকে কিভাবে বোটাই পরতে হবে, কি করে শার্ট প্যান্ট পরতে হবে শিখিয়ে দিচ্ছেন। বলছেন যখন সাহেব সাজবি ভালো মতন সাহেব সাজবি, যখন ধুতি পরবি ভালো মতন ধুতি পরবি। একবার বলছে দাঁড়িয়ে কি চাকরি বাকরি করছিস, কি আইডিয়া দিচ্ছেন, মানে বেনারসি কেটে গাউন করে তামিল লোকাজিকে। এত একটা প্রাণচঞ্চল ব্যক্তি যখন পড়বে না, দেখবি অটোমেটিক বিবেকানন্দ তোমার মধ্যে প্রবেশ করছে, অটোমেটিক হবে। শুধু পড়তে বসো, আর কিচ্ছু না, শুধু ভালোবেসে বই ওই সব ইউটিউব ফিউটিউব দেখলে হবে না ভাই। আমি আগে থেকে ইউটিউবে ওই কেউ না সাধু কি বলে গেল ওতে হবে না, নিজে পড়তে বসতে হবে। এবং যখন পড়বে স্বামীজির ছবিটা রেখে চোখ বুঝে ওটাকে ধ্যান করবে। আচ্ছা ঠাকুরের সাথে মানে নরেনের মিটিং হচ্ছে, খাটে ঠাকুর আছেন বসে, পা পাড় দুলিয়ে পাড় ছড়িয়ে, স্বামীজি ঢুকছেন আর কি একটা অবস্থা উস্কো খিস্কো, ঠাকুর স্বামীজিকে দেখছেন, ভাবছেন এত বড় আর কি সত্যগুণী থাকাও কি সম্ভব। স্বামীজি বলছেন এ কোন পাগল। তারপরে ঘরে নিয়ে যান মানে আর কি হাত ধরে করে বলছে আর কি মানে আর কি জানি তুমি নররূপী নারায়ণ, এইটা পড়ে নিয়ে চুপ করে বসে 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 ভাবো। আর দেখো ঠাকুর আর স্বামীজি কি করে তোমার সামনে আছে। এইভাবে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি এন্টার করো, তখন দেখবি অটোমেটিক তোমার ভালো লেগে যাচ্ছে। আর এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড গো অনিশ, এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। যারা বিবেকানন্দের প্রেমে পড়েছে পাগল হয়ে গেছে, ও নেশায় পাগল হয়ে গেছে। ও তুমি তুমি যাই হও, তুমি স্কুলে পড়াও, কলেজে পড়াও, ব্যাংকে চাকরি করো, যাই পড়ো, ও সারা জীবন ধরে তুমি বিয়ে করো, কাউকে ভালোবাসো, সন্তানাদি করো, স্বামীজি একবার তোমার জীবনে ঢুকে গেলে, জাত সাপের কামড় খেয়ে গেলে, ওই সারাক্ষণ ধরে ভেতরে ভেতরে ওর প্রতি ভালোবাসা থাকবেই থাকবে। ও অটোমেটিক হয়ে যাবে, যেখানেই যাবে মনে হবে তার একটু কথা বলি, তার একটু কথা শুনি, দিন দিস থিংস উইল হ্যাপেন। এভাবে হবে। আর কিভাবে হবে, বই পড়ে হবে, তা ধ্যান করে হবে। আর ভালোবাসা অটোমেটিক, কোনো ব্যারোমিটার আছে কি ভালোবাসা থার্মোমিটার দিয়ে এইরকম ভাবে ভালোবাসতে হবে, ও অটোমেটিক ভালোবাসে। কখন বুঝবে জানো ভালোবাসা এসছে, সুমন আরো ভালো বলতে পারবে। কখন বুঝবে জানো, যখন দেখবে স্বামীজিকে নিয়ে কোথাও একটু এদিক ওদিক নিন্দে হচ্ছে, অপ্রয়োজনীয় পড়েনি কিন্তু কিন্তু কিছুটা বলে দিল, ঠাকুরকে নিয়ে কিছুটা বলে দিল, দেখবি গায়ের ভেতরটা জ্বালা করছে, মনে হচ্ছে গিয়ে মারি একেবারে। ওই যেমন আর কি নিরঞ্জনানন্দজি মহারাজের হয়েছিল, গিয়ে মারি। তখন বুঝবে এই ভালোবাসা হয়ে গেছে, তিনি তোমার ঘরের লোক হয়ে গেছেন, তিনি তোমার আপন হয়ে গেছেন। তাকে বলছে মানে তোমার গায়ে লাগছে, বুঝবে ভালোবাসা হয়ে গেছে। আর কেউ আটকাতে পারবে, এরকম অবস্থা আসবে, দেখবে আসবে। আর যদি চলে এসে থাকে তাহলে তো আমাদের সেই একই বাপের ভাই, বুঝলে, একই বাপের ভাই। আর কেউ আছো? একদম একদম, এত অসাধারণ উত্তর পাচ্ছি আমরা, সুন্দর খুব। সুন্দর। হ্যাঁ, তো আরো দুজন আছে, তাদের দুটো বলো, উত্তর হ্যাঁ নিয়ে শেষ তাদেরকে আমি করবো। নিরাশ করবো না। আড্ডা, হ্যাঁ, ঘরোয়া আড্ডা, বন্ধুর মতো। হ্যাঁ, স্বামীজিকে নিয়ে এরকম জানো আমরা কি করতাম, আমরা 7টা থেকে আর কি শুরু করতাম, 10টা অব্দি আড্ডা মারতাম। স্বামীজি নেই এখানে, যদি পার্থ থেকে থাকে এখনো, পার্থ, আমি, পার্থ আছে দাদা, হ্যাঁ পার্থ পার্থ, আছে। আমি, সঞ্জীব আছি আছে, আমরা আছি সব হ্যাঁ পার্থ পার্থ বলো আছি তো? কিছু। হ্যাঁ পার্থ, আমরা পার্থ না না, সঞ্জীব, আমি শুনছি শুনছি, আমি বলবো না। আমি পার্থ টার্থরা বোঝ, আমি জানি না পার্থ এখানে আছে কিনা, আমি ওকে পার্থ সঞ্জীব আমরা আছি সব দাদা, মিলে আছি। হ্যাঁ বাস পার্থরা আমরা একসাথে বসি। এবং আমি আমার একটা জীবনের ঘটনা বলি, জানো আমার বাবা দেহ রাখেন 2020 সালের ফেব্রুয়ারি মাসে। ভীষণ জ্বালা, ভীষণ যন্ত্রণা, বাবা সেরিব্রাল ওমা, কোভিড শুরু হলো, তার 3 মাস পরে মা চলে গেলেন। মা ডায়ালিসিস হতো। ও যে কি ভীষণ জ্বালা ভাই, এখানে সব আমার ভাই ভাই বোনেরা দাদারা আছে, সে যেন বুকের ভেতরটা নিংড়ে যাচ্ছে গো। সে ঠাকুরমা স্বামীজির ছবির দিকে হচ্ছে না, সে মার কথা ভাবছি যা হচ্ছে। আমি বলছি স্বামীজি কিরকম ভাবে মানে ভালোবেসে ফেলেছে বুঝতে পারবে এরকম। আমার না ভেতরে ভেতরে 3-4 মাস পরে কোনো মানুষ দেখতে পাচ্ছি না,
ছাত্রদেরকে পড়াতে পারছি না, সব অনলাইনে হয়ে গেছে, একটা ঘরের মধ্যে কুক্ষিগত হয়ে গেছি, বাঁচবো কি বাঁচবো না সেরকম ভাই। এদিকে মা চলে গেছে, হাউ হাউ করে কাঁদছে, এরকম অবস্থা। বাপ মা 3 মাসের মাথায় চলে গেছে তো ভাই, আলাদা একটা ব্যাপার। ঠাকুরের কাছে ডাকছি, আমি শান্তি পাচ্ছি না, এরকম এরকম একটা অবস্থায় যখন একটু শিথিল হলো ওয়েভলেন গুলো, পার্থ সঞ্জীবের আসে, তখন পার্থকে আমি একদিন দেখলাম, ভাই তুই আসবি? আমার না খুব মানে মনটা খারাপ। আমি এইরকম আমার যারা যারা ছাত্র বন্ধুদের কাছে আমি চির ঋণী। পার্থ আমার কাছে এলো, এসে প্রায় 5-6 মাস ছিল, বাড়ি যায়নি, বেটা আমার কাছেই ছিল। ওই যে এলো একদিন, পার্থ এখানে সামনে আছে, ও বিকেল বেলা এসছিল। আমি ওই যে পাশের ঘরটাতে টানা 6 ঘন্টা ওর সাথে স্বামীজির আর কি মানে আড্ডা মেরেছি, টানা 6 ঘন্টা। তার আগে আমার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছি, বাবা মা চলে গেছে, মায়ের কথা বারবার মনে হচ্ছে, বাবার কথা বারবার মনে হচ্ছে, কেউ নেই। তখন টানা স্বামীজির কথা বলছি, মানে ও যেহেতু স্বামীজি জানা একটা লোক, তাই জন্য ও আমাকে আর কি প্রত্যুত্তরে কিছু বলছে, আর এটা বলতে বলতে না ভেতর থেকে অঝরে জল ঝরছে। আর মনে হচ্ছে এই মানুষটা তো বাবা মাকে ছেড়ে বেরিয়ে গেছে, দীর্ঘদিন ধরে ভেতরে মানে নরেন্দ্রনাথের জ্বালা। যে একদিকে স্বামীজি বলছেন, একদিকে এই ভাব, যেই ভাব গুরু তার নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন, মনে মনে দৃঢ় বিশ্বাস এই ভাব মানে আর কি জগতে উন্নতির কার্য সাধন করবে, এটা কিন্তু স্বামীজি আগেই বুঝে গেছিলেন। আর একদিকে ভাই বোনদের এরকম অবস্থা, বাপ স্বামীজির অবস্থাটা হলো বাবা নেই, ভাই বোন। স্বামীজি দীর্ঘদিন ধরে মানে আর কি লড়াই করে স্বামীজি বলছেন, ঠিক করলাম যে গুরুর দেখানো পথে সেই ভাব নিয়ে আমি জগতে বেরিয়ে যাব সন্ন্যাসী হয়ে। এই মহাভাবের তুলনায় অনেকটা এরকম ভাব, আমি কোট আনকোট করতে পারছি না, মানে লাস্টের কথাটা আমার এত ভালো লেগেছিল, আমি ওটা মাথায় বারবার করে, একটা মা আর দুটো ভাই মরে গেলে কার কি যায় আসে। তখন আমি তখন ওইগুলো যখন স্বামীজিকে, তখন যখন আমার সাথে আর কি পার্থর কথা হচ্ছে, সেই স্বামীজির চিঠিগুলো, naked came I from mother's womb, naked will I মানে 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 রিটার্ন দিতা, the Lord hath given, the Lord hath taken away। তো এসেছি, ফাঁকা এসেছি। তখন কথা হতে হতে বুঝলাম, আরে আমি তো প্রফিট সাইডেই আছি, আমি তো কিছুই নিয়ে আসিনি শালা, আমি তো ফাঁকা এসেছিলাম, এখন আমি যা পাচ্ছি সবই তো প্রফিট সাইডে। তো তো ওই সময় পার্থের সাথে তীব্র আবেগের কথা হতে 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 মনের মধ্যে ভাবটা একটু, কষ্টটা একটু কাটলো। তাই স্বামীজি পড়লে, স্বামীজির কথা বললে না, মনের মধ্যে দুঃখটাও কাটে গো। আমি নিজে দেখেছি, সেটা সত্যি হয়। এইরকম হয়েছে, কি বলবো আর, এইসব মনের কথা এরকম ভাবে আড্ডা হয়, আড্ডা হবে, জমে যাবে। আর কে আছে? পার্থ হ্যাঁ, হাত তুলছিস বাবা? পার্থ কি পার্থ বলবি বল। সায়ন, পার্থ সায়ন আগে বলো। মানে সায়ন, সায়ন আগে হাত তুলেছিল। সায়ন বলো, কিছু বলবে কি? উত্তম আবার কি হাত তুলেছে, সায়ন কি বলবে বলো, হ্যাঁ দাদা, হ্যাঁ বলো বলো। বলছিলাম এই যে মানে স্বামীজি যেমন শ্রী মাকে যেমন এক বাক্যে জ্যান্ত বিবাহ বলেছেন, বা যখন আমি শুনেছি যে একটা ঘরে যখন স্বামীজি এবং অন্যান্য শিষ্যরা আসছে, তখন স্বামীজি বলছে যে মাকে ছুঁয়ে প্রণাম করবি না, মানে দূর থেকে, এমন হয়তো যে মা কিন্তু সব দুঃখ কষ্ট নিয়ে নেবে। এই যে কথাগুলো আমি মানে বক্তৃতায় শুনেছি, এরকম যে শ্রী মায়ের এরকম ঘটনার কিছু বই বা এরকম লেখকের নাম আপনি যদি বলেন তাহলে সুবিধা হয়। মানে আমি শোনো, এরকম শুনেছি, খালি আজ পড়িনি, মানে তুমি যে পড়লে আমি আরো জানতে পারতাম। তুমি যে মানে আর কি ঘটনাটা বলছো, ওটা স্বামী বিবেকানন্দ বিশ্ববন্দিত হয়ে ফিরে এসেছিলেন, এবং তখন হুম, স্বামীজির সাথে বিজ্ঞানানন্দজি মহারাজ ছিলেন। এটি আচ্ছা। শতরূপে সারদাতে তিনি লিখেছিলেন, তার থেকে তোমরা হয়তো কোথাও পড়েছো বা কেউ বলে শুনেছো, যে মাকে ছুবে না হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে, মানে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উনি বলছেন এভাবে। কিন্তু না, আমি বলছি জানো, তারা না মাকে দেখেছিলেন অনেক ভাবে। আমি একটা জাস্ট গল্প বলে আমি আরেকজনের কাছে চলে যাই, একটা ছোট ঘটনা, এটা তো অনেকে জানো না। এইটা অখণ্ডানন্দজি মহারাজ কিন্তু দেখেছিলেন। অখণ্ডানন্দজি মহারাজ বলছেন যে তিনি দেখেছেন মাকে ঠাকুরের ঘরে প্রবেশ করতে ভাতের থালা নিয়ে। মা তো যেতেন ঠাকুরকে খাওয়াতে, জানো তোমরা, মা যেতেন, তো থালা নিয়ে প্রবেশ করেছেন। এইবার অখণ্ডজি মহারাজ তো জপ ধ্যান করছেন, কোথায় চলে গেছেন, মানে আর কি দক্ষিণেশ্বরের কোথায় চলে গেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, এরকম করছেন। যখন ফিরে এসছেন রাত্রিবেলায়, তখন দেখছে মা দক্ষিণেশ্বরের ওই ঘরে ওরকমই ভাবে আর কি দাঁড়িয়ে আছে। মানে 2 ঘন্টা মতন তো হয়ে গেছে, হাতে ভাতের থালা, জাস্ট ইমাজিন, শুধু কল্পনা করো, মায়ের হাতে ভাতের থালা, আর ঠাকুর ওইভাবে আছেন বসে খাটে। বলছে ঠাকুরকে দেখতে পাচ্ছি না, দেখছি একটা বিশাল বড় জ্যোতির বলয় বসে আছে খাটে, মানে ঠাকুর নেই, একটা বিশাল বড় জ্যোতির বলয়, আর মা ওই রকম ভাবে দাঁড়িয়ে আছেন কিন্তু থালাটা নিয়ে। আওয়াজ পাস। বলছে যখন প্রায় রাত শেষ, তুমি শুধু ভাবো কি ঘটেছিল দক্ষিণেশ্বরে। আমরা বন্ধুর মতন আলোচনা করছি হয়তো, সেই ঠাকুর হয়তো 9টা সাড়ে 9টায় খেতেন, প্রায় সারা রাত কেটে গেল, মা ওই রকম ভাবে আছেন দাঁড়িয়ে।
বলছে যখন রাত কেটে গেল তারপর আস্তে আস্তে ওই আলোটা স্তিমিত হলো, একটু নিবলো, আর তারপরে ঠাকুরের আবার শরীরটাকে দেখা যাচ্ছে। বলছে কিছুক্ষণ পরে যখন আলোটা একেবারেই নেই, ঠাকুর নামলেন, নেমে মাকে প্রণাম করলেন। ইমাজিন, বলছে নেমে মাকে মাকে আর প্রণাম করে, মানে পা ধরে না, একটু গড় হয়ে প্রণাম করার মতন, মানে ও তুমি এবার এ যুগে এইভাবে এসছো, লোকে তোমাকে জানে না তুমি কে, তুমি এবার এ যুগে এইভাবে এসছো, বলে আবার চলে গেলেন দক্ষিণেশ্বরের দিকে। আর মা ওই খাবারটাকে নিয়ে আবার নহবতে ফিরে গেলেন। এরা না দেখেছিল, বুঝলে, অনেক কিছু দেখেছে যা আমরা হাতে হাতে পাই না। এগুলো ছোটখাটো বইতে হয়তো কখনো চোখে পড়ে গেছে, তাই জন্য কথাটা মনে থেকে গেছে, আরো কত লেখা হয়তো পড়া হয়নি, তাই জন্য এই ঘটনাগুলো ঘটেছে, তাই জন্য এগুলো আছে গো। দেখো না, মার কৃপা এখানে যারা যারা আছে তারা তো জানে যে মাকে বললে একেবারে এক বাক্যে সাড়া দিচ্ছে। হয়তো স্বামীজিরাও বুঝেছিলেন যে ঠাকুর মাকে, মেনলি স্বামীজি বুঝেছিলেন যে ঠাকুর মাকে যন্ত্র স্বরূপ করে দিয়ে গেছেন। সেই যে মুন্ডন মিশ্র দেবী ভারতী, সেই গল্প, হ্যাঁ, সেইটাকে খুলে হয়তো এরকম আছে ব্যাপার। তাই যত তলিয়ে ঘাটবো অতলে ডুবে যাবো, মহাকাশের দিকে তাকালে যেমন অবাক হয়ে যায়, এরকম সেরকম অবস্থা। আর কেউ প্রশ্ন আছে? স্যার নমস্কার, আমি উত্তম দাস বলছি স্যার। হ্যাঁ স্যার বলো উত্তম। নমস্কার, প্রণাম নেবেন। স্যার আপনি কি প্রতিদিন কোনো অনলাইন এরকম ক্লাস করেন? তাহলে আমরা সে একটু আমরা না গো, আমাকে 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 কলেজের ছাত্রছাত্রীদের পড়াতে হয় গো, 4-5টা করে ব্যাচ থাকে দিনে, আমার পারি না। আজকে ব্যাচ ছুটি নিয়ে এসেছি সুমনের ভালোবাসার ডাকে, যে সুমন আমার হয়ে ওঠে না গো, নাহলে মাঝে মধ্যে হলে তো, গল্প হলে তো ভালোই হতো। তো হ্যাঁ, তাহলে এই আমরা হতাম। আমি জানি না এটা আর কি রেকর্ড হচ্ছে কিনা, কিন্তু সুমন যদি আয়োজন করে কোনো একটা জায়গা, যেই জায়গায় আমরা সম্মুখে বসতে পারি, লুচি আলুর দম বা মাংস সহযোগে, মাংস মানে কিন্তু মুরগির মাংস, স্বামীজি খুব খেতে ভালোবাসতেন তখনকার দিনে, নিষিদ্ধ পাখির মাংস, আমি দায়িত্ব নিচ্ছি, আই উইল টেক দ্য স্পন্সরশিপ। সুমন একদিন জোগাড় কর সবাইকে, করো একদিন সবাইকে কোথাও একটা দিনে বসে আড্ডা টাড্ডা নিয়ে, খাওয়া দাওয়া হয়ে তখন এরকম এগুলো সম্মুখে হয়, তোমাদেরও কি মানে আর কি মুখে সরবেরিয়া হবে বসে। নাকি? হ্যাঁ হ্যাঁ, কবে কবে কবে? সরবেরিয়ায় হবে পার্থ? সব সময় সরবেরিয়া সব সময় প্রস্তুত, এবং আমি এখনই বলে দিচ্ছি 9ই মার্চ এবং 10ই মার্চ স্যার স্যার দুদিনই থাকবেন। খুব বড় যুব সম্মেলন আয়োজন হতে চলেছে আমাদের, মানে 500 জন যুব প্রতিনিধির টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, খুব বড় করে হবে। তখন তো তোমরা আসবেই, এছাড়াও তার আগেও যে কোনো সময় তুমি ডেট করো, আমরা প্রস্তুত, সব সময় প্রস্তুত। আর স্যারকেও অনুরোধ, এরকম মাঝে মাঝে যদি অনলাইনে এরকম আসেন, হ্যাঁ, তো গল্প আমরাও করে চলে খুব আসবো, আমার খুবই যখনই ভাল লাগবে না, আড্ডা দিতে ইচ্ছা করবে, সুমনকে বলবো চলে আসবে। একদম 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 আপনার জন্য সবসময় আমরা রেডি। আরে ঠিক আমরা আছে, আমরা ঠিক এবার অনুষ্ঠান শেষের পথে। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ করতে হবে, শেষ আচ্ছা, করতে হবে। পার্থ কি কিছু বলবে? স্যারের কাছে কোনো প্রশ্ন আছে, দাদার কাছে? না, প্রশ্ন নেই, মানে আমি একটা কথা ভাবছিলাম শেয়ার করব। ওই প্রবরানন্দজি বললেন চন্দন মহারাজ তো? একদম একদম, উনি উনি হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি হ্যাঁ, উনি আচ্ছা, তখন মহারাজ এখানে নরেন্দ্রপুরে আছেন ছিলেন। নাকি? না, মনে হয় মহারাজ বোধহয় নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি উনি মহারাজের এখন সম্পর্কে একটা জলপাইগুড়ি ঘটনা আছেন। বলবো, মহারাজ না থাকলেই সুবিধা আমার, কারণ হ্যাঁ যাই হোক বলি ব্যাপারটা। সেটা হচ্ছে, ওই এক ভাই বলছিল না যে স্বামীজিকে ভালোবাসা নিয়ে কতটা ভালোবাসবো। তো আমরা যে মহারাজদের সঙ্গ করেছি, দাদা ভাইয়ের মতো মিশেছি এত রকম ভাবে, তো তাদের ভেতরে স্বামীজির ভালোবাসা কিভাবে ঠিকরে ঠিকরে বেরিয়েছে সেগুলো আমরা অনেক কাছ থেকে দেখেছি। আমি শুধু একটাই মানে ঘটনা বলবো। মহারাজ যে সময়, চন্দন মহারাজ যে সময় মানে ব্রহ্মানন্দ ভবনের ইনচার্জ ছিলেন, সেই সময় আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। তো মহারাজ মেনটেনেন্সের অনেক কিছু দেখতেন। হ্যাঁ, মানে যখন আমাদের নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে, মহারাজ প্রতিদিন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কাজ দেখছেন ইত্যাদি ইত্যাদি। তো ধরুন 10টার সময় আমরা যাচ্ছি কলেজ অ্যাটেন্ড করতে, দেখতাম মহারাজ ওই সাইকেলটাকে স্ট্যান্ড দিয়ে দাঁড়িয়ে, সাইকেলের সামনে দাঁড়িয়ে বিল্ডিং তৈরির কাজ দেখছেন। তারপরে আমরা টিফিন হলো 1টার সময়, আমরা কলেজ থেকে বেরোচ্ছি, খেতে যাচ্ছি, দেখছি মহারাজ ওরকম ভাবে দাঁড়িয়ে আছেন। আবার বিকেল বেলা দেখছি মহারাজ ওরকম ভাবে দাঁড়িয়ে আছেন। তো অনেকদিন ফলো করার পর আমি মহারাজকে জিজ্ঞাসা করলাম যে মহারাজ, আপনি কাজ দেখেন ঠিক আছে, দাঁড়িয়ে কেন দেখেন? পেছনে তো এত জায়গা, সেখানে সব বসার জায়গা করা রয়েছে, আপনি বসে বসে কেন দেখেন না? বলছে, দেখ এত বড় কাজ হচ্ছে, আমার চিন্তায় ঘুম হয় না। আমি যদি ওইখানে বসে পড়ি, তাহলে আমি যে এতদিন ঘুমাইনি, আমি ঘুমিয়ে পড়বো। যাতে আমার ঘুম না আসে সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাজটা দেখি। ঠিক আছে, মহারাজ না থাকলেও কাজটা কিন্তু আটকে থাকবে না। প্রচুর মিস্ত্রি রয়েছে, সুপারভাইজ করার লোক রয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে। তাহলে মহারাজ কেন নিদ্রা ত্যাগ করে ওই জিনিসটা করছেন? এই হচ্ছে স্বামীজির ভালোবাসা।
সেগুলো মুখে প্রকাশ করার মতো নয় যে আমরা স্বামীজিকে কতটা ভালোবাসি, এই জীবন দেখে শেখা যায়। ওই স্যার বললেন লাটু মহারাজের কথা, তিনি নিদ্রা ত্যাগ করেছিলেন, এখনো এরকম আমরা দেখি। এখন আমি আর একজন মহারাজ, বেলুর মঠে থাকাকালীন একজন মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তিনি রোজ 5টা থেকে 7টা 7:30 পর্যন্ত 2.5 ঘন্টা ধরে মাঠে মানে ছুটে বেড়ান, একটা বুট পরেন, ধুতিটাকে ছোট করে কোঁচা দিয়ে মানে গান্ধীজির মতো করে পরে ছোটেন। আমি একদিন ধরলাম যে এরকম তো কোনোদিন দেখিনি কোনো মহারাজ এরকম সকালবেলা করে জগিং করছেন, পুরো মাঠে রীতিমতো 2-3 ঘন্টা ছুটছেন। আপনি সারাদিন কাজ করেন, আপনি ঘুমোন না কেন? বলছে আচ্ছা বলো তো ভাই, মানুষ কেন ঘুমায়? আমি বললাম শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য, স্নায়ুকে শিথিল করার জন্য। বলছে আমি যখন ধ্যানে বসি সেটা হয়ে যায়, তাই আমার আর ঘুমের প্রয়োজন হয় না। এইগুলো হচ্ছে স্বামীজিকে ভালোবাসা। পার্থ এটা কেউ, মহারাজ তো নিজে স্বামীজিকে দেখেছিলেন, বল পার্থ। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু প্রচুর। পরে মানে তৈরি হওয়া আমি স্বামীজিকে দর্শন করেছেন এবং তারা ওপেনলি ঘোষণা করেছেন যে আমি স্বামীজিকে দেখেছি, এইরকম অনেক সাধুর সঙ্গ আমি করেছি। অনেক সাধুর সঙ্গে আমরা বলতে পারবো যে কাজ করতে করতে পাগল হয়ে গেছে, রাত্রিবেলায় তার মনে হয়েছে কাজটা হবে না, ভেবেছে ছেড়ে দিয়ে চলে যাব, দেখছে খাটের সামনে স্বামীজি দাঁড়িয়ে হাত জোর করে বলছে তোর উপরে দায়িত্ব আছে, তুই কাজটা করে দে, আমি আশীর্বাদ করছি হবে। এরকম আমরা শুনেছি মহারাজদের মুখে। একদম অন্য রকম। একদম। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম, প্রণাম নেবেন স্যার। বলছি যখনই মানে ভালো বই টইগুলো পড়ছি, তো তারপরে মনে হচ্ছে একটু যদি এটা আলোচনা করা যেত তো ওটা খুব ভালো হতো আর কি। কিন্তু আলোচনা করার মতো সেরকম ফ্রেন্ড বা কাউকে পাওয়া যাচ্ছে না। দাদাকে যে বলবো, দাদারও সময় হচ্ছে না, বা বাড়িতে সবাইকে বলাও হচ্ছে না। তো তাই জন্য একটু নিজের মধ্যে আবার ক্ষোভও হয়ে যায় যে যেটা এটা পড়লাম একটু আলোচনাও করতে পারলাম না। উম, এটার জন্য কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এসছি। আসলে আমার না ফোনের চার্জটা চলে গেছে, ওই জন্য আমি ভাবলাম এ তো সর্বনাশ হয়ে যাবে প্রশ্ন করতে করতে। হ্যাঁ, মানে ওই কি হলো, আলোচনা হচ্ছে না তাই আর কি মনে ক্ষোভ জাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আলোচনা হচ্ছে না তো মনে ক্ষোভ জাগছে কেন? ঘরে কেউ নেই মানে যার সাথে না আলোচনা করা যাবে? না মানে মা আছেন কিন্তু মা এগুলো শুনতে চান না। তো তাই জন্য বলা হয় না। দাদা শুনতে চায়, আবার দাদার সময় হয় না। আর আচ্ছা, ফ্রেন্ডদের সঙ্গে সেভাবে ওরা এখন মোবাইলে, যেটা আপনি বলছিলেন যে মোবাইলে ওই ইউটিউব ওইসব ফেসবুক ওইগুলো নিয়ে ব্যস্ত। ওরা এগুলো শোনে না। আবার আবার নিজে যে পড়লাম ওইটা একটু মানে মনে হয় যেন আলোচনা করলে যেন একটু বেশি ভালো লাগবে, বা আমি যেটা পড়লাম ভালো লেগেছে, ওই ভালো লাগাটা একটু শেয়ার করবো, এরকম মনে হয়। তো সেটা যখন হয় না, আবার নিজের মধ্যে খুব একটু রাগ অভিমান হয়ে যায় যে আমি পড়লাম, আমি তোমার কথাটা কাউকে হয়তো বলতে পারলাম না, এরকম মনে হয় আর কি। ঠিক আছে, তুমি এই পড়তে পড়তে থাকো, তোমার ভাবটা জমুক। ঠাকুরের কাছে তো মানে আর কি, মানে আর কি এসেই গেছো তো, অনেকটা আফিং তৈরি করো, অনেকটা গাঁজা আর কি তৈরি করো, দেখবে গাঁজাখোর ঠিক চলে এসছে, চিন্তা করতে হবে না। দেখবে, দেখবে অনেকটা স্বামীজির ভাব নিয়ে থাকো, অনেকটা ঠাকুরের ভাব নিয়ে থাকো, ভাবতে ভাবতে পড়ো, দেখবে অনেকগুলো বই টই পড়ে যাবে। ঠাকুরকে, ঠাকুর আমার মনের কথা বলার মতন কেউ নেই, দেখবেন ওই যে পরম পুরুষ জুটিয়ে দিয়েছেন। ঠাকুর বলছে না কথামৃতে যে গাঁজাখোর ঠিক গাঁজাখোর খুঁজে পেয়ে যায়। তুমিও ঠিক পেয়ে গেছো, দেখো না এরকম একটা গ্রুপ পেয়ে গেছো, আলোচনা কত ভালো হচ্ছে। হয়ে যাবে, ওটার জন্য ক্ষোভ করো না যে আমি কারোর সাথে কথাটা বলতে পারছি না, ঠিক হয়ে যাবে। বইটই পড়তে থাকো, আর এরকম কারোর সাথে ফোনে টোনে কথাবার্তা এসব বলো। ঠাকুর এইটা কিন্তু, ঠিক। আমি ইন্টারফেয়ার করছি, ঠাকুর কিন্তু ওর সাথে খুব এম্পাথাইজ করতে পারবেন, কারণ ঠাকুরও এই ফেজের মধ্যে দিয়ে একদিন গিয়েছেন। হ্যাঁ সেজন্যই তো হ্যাঁ। বলেছেন কে কোথায় আছিস তোরা আয়। আর শুধু, আর শুধু ভাব, শুধু ভাব পার্থ, ঠাকুরের কাছে কিন্তু বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, কেশব সেন, শিব মানে যারা শিব সবাই চলে এসছে, চলে এসছে একদম সেই। একদম। তারপরেও ঠাকুর বলছেন স্বামীজির দিকে চেয়ে, নয় দিকে চেয়ে, যে বিষয় লোকের কথা শুনে শুনে আমার কান পচে গেল, না বলতে পারে পেট 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 আর কি ফুলে গেল। মানে এই সব মহর্ষি দেবনাথ থেকে শিবনাথ সব করা সালা বিষয়। এইসব ব্যাপার। বেশ, ঠিক আমরা আছে। এবার শেষের হ্যাঁ, পথে। শেষে শেষে হ্যাঁ। পথে শেষে হুম। আচ্ছা, এখন একটা ধন্যবাদ। কোশ্চেন আমার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। হ্যাঁ, আমি স্যারকে প্রণাম শ্রদ্ধা জানাই। আমি একটা কোশ্চেন, এটা আপনি একটা বলছিলেন, এটা শুনেছি, আমি পড়েছি বইয়ে, যে সেটা ঠাকুর আর স্বামীজির যেটা কনভারসেশন যেটা আছে শরৎচন্দ্র চক্রবর্তীর ইসে। তো ওই যে যে শরীরে রাম আর কৃষ্ণ, এই শরীরে ইদানিং
শ্রীরামকৃষ্ণ। তো এটা স্বামীজিকে বলছেন যে এটা যে ইসের মানে তোর বেদান্তের মতে নয়, এটা মানেটা কি, এটা আমি বুঝতে পারিনি। পার্থ বল, পার্থ জানে উত্তরটা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে বেদান্ত মনে করে যে সবাই ঈশ্বর। হ্যাঁ, মানে প্রত্যেকটা সাধনার তো একটা একটা স্টেপ রয়েছে। ভক্তি যোগের মধ্যে আমাদের যে দর্শনের ভাগগুলো রয়েছে, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, দ্বৈত, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। তো প্রত্যেকটা দর্শন ঈশ্বর লাভকে এবং ঈশ্বর প্রাপ্তিকে এক এক রকম ভাবে দেখেছেন। সেইখানে ভক্তি ভাব বলেন যে ওই দেখো রামচন্দ্র বা ওই যে উনি শ্রীরামকৃষ্ণ, ওনাকে সাধনা করো, তুমি তার আশীর্বাদ পাবে, তারপর ধীরে ধীরে তার মতো হয়ে যাবে। বা উনি সেই বিষ্ণু, উনি মানুষ হয়ে শ্রীরামকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, তার সাধনা তোমরা করো, একদিন তুমি ওর মতো হয়ে যাবে। এই হচ্ছে ভক্তি যোগের পরম্পরা। বেদান্ত মনে করে যে আমরা সবাই অলরেডি ভগবান, কিন্তু আমরা সেটা জানি না, আমরা অনুভব করতে পারছি না। তাহলে দুটো যেহেতু দর্শনগত দিক থেকে একটুখানি আলাদা, এবং স্বামীজি সেই সময় পুরো বেদান্তবাদী, মানে ভক্তিযোগ অবশ্যই এসছেন, কিন্তু স্বামীজির তো অদ্বৈতের ঘর। তো সেই দিক থেকে বলছেন তোর বেদান্তের দিক থেকে নয়, কারণ বেদান্তের দিক থেকে একটা রামও যা, কৃষ্ণও তা, সুমনও তাই, পার্থও তাই, শুভব্রতও তাই। শুধু রাম আর কৃষ্ণ অনুভব করেছে যে তারা ঈশ্বর, আর পার্থ, শুভব্রত, সুমনের এখনো অনুভব করা বাকি আছে ঈশ্বর, তাই তারা এখনো পুজো পায় না। যেদিন অনুভব করবে যে ঈশ্বর, ওরাও ঈশ্বর, তখন আমরাই রাম, কৃষ্ণ, শিব এদের পাশাপাশি বসে পুজো পাবো। যেমন স্বামীজি, সারদা মা, শ্রীরামকৃষ্ণ, এরা তো মানুষই, এরা দেবতা হিসেবে পুজো পাচ্ছেন। তো সেই রকম ভক্তি যোগের দিক থেকে তিনি বলছেন যে আমি রাম, আমি কৃষ্ণ, কিন্তু বেদান্তের দিক থেকে নয়, কারণ বেদান্তের দিক থেকে এরা হচ্ছে সচ্চিদানন্দ সাগরের এক একটা ঢেউ বলা হয়। আলাদা করে কোনো অবতার যে কেউ কোথাও থেকে নেমে আসছেন সেইটা নয়, এখানেই তারা রয়েছেন। এই দর্শনগত সূক্ষ্ম তফাৎ, এগুলো যত ফিলোসফিক্যাল দিক নিয়ে যত আমরা আলোচনা করব, যত আরো ভেতরে ঢুকবো, তখন এই ফিলোসফিক্যাল কনফ্লিক্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে তো পিনাকি? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছো একদম তো? একদম, ধন্যবাদ, খুব হ্যাঁ হ্যাঁ, সুন্দর। মানে মানে বেদান্ত বলছে জীবই শিব, শ্রীরামকৃষ্ণ বলছে না ভাই আমি পরমাত্মাই। বোঝা গেল? মানে আমি সেই অনন্ত উপলব্ধি করা সত্য যে রামকৃষ্ণ নিয়ে এসেছি। মানে এখানে তিনি একেবারে কমপ্লিটলি ভক্তিবাদের উপরে দাঁড়িয়ে এই তর্কটা দিলেন যে আমি সেই অনন্ত, যে আর কি আমি সেই শুদ্ধ চরিত্র, সেই বুদ্ধ মুক্ত আত্মা যে রামকৃষ্ণ শরীর নিয়ে এসেছি। তোর বেদান্তের দিক থেকে ভাবিস না যে আমি রাম, আমি কৃষ্ণ, তো তুই এরকম ব্যাপারটা না। আমি পরমাত্মায়, আমি জীবাত্মা নই। এ নিয়ে বল্লভাচার্যের আলোচনা আছে, মাধবাচার্যের মানে আর কি বিশাল 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 আলোচনা আছে। নির্গুণ ঈশ্বরের না, গুণময় ঈশ্বর যার কোনো রূপ নেই, এ নিয়ে আলোচনা আছে। এটা একটা বিশিষ্টাদ্বৈতর ভাব আর একটা দ্বৈত ভাবের সমন্বয় হলে ঠাকুর কথাটা বলেছে। বুঝলে, এগুলো ব্যাপার। ঠিক আছে, খুব সুন্দর, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমন এবার হ্যাঁ, হোক। এখন হ্যাঁ, আমাদের যুব সৈনিক অনিশ পুরকাইত ভাই ধন্যবাদ জ্ঞাপন করছেন। আজকের আমরা শুভদার কণ্ঠে যে আড্ডাটাতে আমরা ছিলাম, এখানে কোনো সংস্কৃত প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র এই 7টা থেকে এখন প্রায় 8:45 বাজতে যায়, এতক্ষণ ধরে এমন কোনো আবাহন করে আমরা স্বামীজিকে ডাকিনি। শুভদার কণ্ঠের এই আড্ডাটাই আজ স্বামীজির প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র হয়ে ধরা দিয়েছে। স্বামীজিকে আজ যেন আমরা জীবন্তভাবে অনুভব করছিলাম প্রত্যেকেই। আমি শুধু এইটুকু বলবো, গুগল মিটে যে আমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যাটা কত 40-45 এরকম দেখাচ্ছিল, তো আমি শুধু এইটুকু বলবো যে আড্ডাটা এমন একটা সময় এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, আমি হালবাদ বলতে পারি এবং দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে তার সঙ্গে টোটাল অ্যাটেন্ডেন্সের সঙ্গে +3 এটা অদৃশ্যভাবে থাকলেও আমরা প্রত্যেকেই অনুভব করতে পেরেছি। বাহ বাহ, আমাদের এই আড্ডার সঙ্গে ঠাকুর, মা, স্বামীজি তিনজনেই একই সঙ্গে এই আড্ডায় যোগ দিয়েছে। কোনো প্রণাম মন্ত্রের মাধ্যমে হয়তো আমরা তাদেরকে ডাকিনি, কিন্তু এই আড্ডাটা শুভদা এমন একটা জায়গায় জমিয়ে ফেলেছিলেন যে ঠাকুরমা স্বামীজিও এই আড্ডাটাকে খুব উপভোগ করলেন আজকের আমাদের সঙ্গে। শুভদাকে অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে থ্যাংক ইউ। ধন্যবাদ সুমনদাকে, অয়নদাকে এবং সমস্ত আমাদের এই বন্ধুরা, ঠাকুরমা স্বামীজির ছত্রছায়ায় এরকম আড্ডায় যারা আমরা আজ অংশগ্রহণ করতে পেরেছি, থাকতে পেরেছি, সবাইকে ধন্যবাদ। নমস্কার। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক অয়ন চক্রবর্তী। নমস্কার।
ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আজকের উপস্থিত বিশিষ্ট বক্তাকে শ্রদ্ধা জানিয়ে স্বামীজির একটি বন্দনা গীতি গিয়ে শোনাবার চেষ্টা করছি। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় হারি, জয় বিবেকানন্দ। যোগ্যাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, যোগ্যাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, ভারতরিন্দম নমো নমো, বিশ্বমঠ বিহারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় হারি, জয় বিবেকানন্দ। মদ গর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী, শুনায় বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী, জয় বিবেকানন্দ। নব ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ, ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ, জীবে ঈশ্বরে অভেদাত্মা, জীবে ঈশ্বরে অভেদাত্মা, জানাইলে হুঙ্কারি, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় হারি, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। ধন্যবাদ। এবার জয়দান। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। ধন্যবাদ। শুভরাত্রি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এই রকম ভাবে আপনারা তত্ত্বমসী অনুষ্ঠানে আবার যোগদান করবেন। সৌব্রত দাদাকে আমাদের প্রত্যেকে অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাই। আবার এই রকম ভাবে আপনি আসবেন সেই অনুরোধ। নমস্কার, শুভরাত্রি।